হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসে। সো আজকে হচ্ছে আমরা যথারীতি চলে আসছি আবার 3 নম্বর ক্লাস নিয়ে আর কি। আমার লেকচারের 3 নম্বর পার্ট আর কি। আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়ছিলাম। তো এই চ্যাপ্টারের তৃতীয় লেকচার হচ্ছে আজকে। সো আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আসলে বোর পরমাণু মডেল, যেটা আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম। সেই পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি ছিল, আমরা কিন্তু এই স্টোরিটা ধরেই সামনে আগাচ্ছি। তোমরা যদি খেয়াল করে থাকো, যারা আমাদের সাথে একদম প্রথম ক্লাস থেকে ছিল, সো তারা সবাই জানো যে আমরা আসলে প্রথম ক্লাসটাতে আমরা আলোচনা করি একটা মডেল নিয়ে। সেই মডেলের ভেতরে খুঁটিনাটি কি কি বিষয় আছে, তারপরের ক্লাসটাতে আমরা শুরুই করি তার সীমাবদ্ধতা দিয়ে। সো বেসিক্যালি আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কারণ বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো এতটাই ভাস্ট যে একটা পুরো ক্লাস আমাদের এখানে আসলে দেওয়া লাগবে, যাতে করে আমরা আমাদের পরবর্তী যে ক্লাস অর্থাৎ মডার্ন কোয়ান্টাম মেকানিক্স, সেই মডার্ন কোয়ান্টাম মেকানিক্সটা আমরা ভালো মতো একটু হ্যান্ডেল করতে পারি। সো আমরা হচ্ছে আর দেরি না করে আমরা আসলে আমাদের ক্লাসটা শুরু করি। সো শুরু করার আগে তোমরা আসলে হচ্ছে সবাই জয়েন করছো, এটা আমাকে নিশ্চিত করার জন্য তোমরা সবাই একটু কমেন্ট বক্সে উপস্থিত লিখতে পারো আর কি। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি আর কি, দেখি যে তোমরা সবাই আসছো কিনা। ওকে, এটা আমাকে নিশ্চিত করার জন্য তোমরা সবাই। ওয়ালাইকুম সালাম মাহফুজ, সাইফুল ওয়ালাইকুম সালাম, ওরে বাবা সুমি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মাত্র শুরু করলাম লাবণী, মাত্র শুরু করলাম, এখনো শুরুই করিনি। বেসিক্যালি আমরা এখন হচ্ছে একটু ইন্ট্রোডাক্টরি লেভেলে আছি আর কি, আমরা হচ্ছে শুরু করব। ওকে, সবাই প্রেজেন্ট আছে আলহামদুলিল্লাহ, গ্রেট। ওকে, সো আমি হচ্ছে আর 10 সেকেন্ডের মতো দেখি। ওকে, তাসলিমা ওয়েলকাম। আরবিতে আরবিকে লেখা, আমি হচ্ছে জবরদস্ত ছাড়া আরবিক পড়তে পারি না, সো তোমাকেও ওয়েলকাম, ভেরি ওয়েলকাম ক্লাসটাতে জয়েন করার জন্য। ওকে, ওয়ালাইকুম সালাম মিথিলা। হৃদয় ওকে প্রেজেন্ট, ঠিক আছে। ওকে, সবাই ওয়াচিং টোয়াচিং হাবি জাবি, কঠিন অবস্থা, গ্রেট। ওকে, সো আমরা হচ্ছে আজকে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো সবাই হচ্ছে কমেন্ট বক্স থেকে সবাই হচ্ছে আবার স্ক্রিনের দিকে মনোযোগ দিই। আজকের ক্লাসটা হচ্ছে একটু ইন্টেন্স হবে, আমি আগে একটু বলে রাখি আজকের ক্লাসটা একটু ইন্টেন্স। এবং আমাদের পরবর্তী যে ক্লাস মডার্ন কোয়ান্টাম মেকানিক্সের উপরে, সে পরবর্তী ক্লাসটা এক্স্যাক্টলি আমাদের রিডিউস সিলেবাসের সাথে রিলেটেড না। বাট আজকের ক্লাসটা আর পরবর্তী ক্লাসটা খুব বেশি জরুরি যদি আমরা হচ্ছে প্রপারলি বুঝতে চাই যে আমাদের পরবর্তী টপিক যেটা আছে, অর্থাৎ সেটা হচ্ছে শক্তি স্তর, উপস্তর, ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসগুলো যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের আজকের ক্লাস এবং আমাদের যে পরবর্তী ক্লাস আছে অর্থাৎ লেকচার নাম্বার 4 অন গুণগত রসায়ন, এই দুইটা ক্লাস আমাদের খুব ভালো মতো বুঝতে হবে আর কি। সো আমি আগে তোমাদের একটু সাবধানবাণী দিয়ে রাখি যে আজকের ক্লাসটা একটু ইন্টেন্স যাবে। আগের দুইটা ক্লাস যেমন মোটামুটি একটু রিল্যাক্সের উপরে আমরা ছিলাম, আজকের ক্লাসে আমরা রিল্যাক্স করার টাইমটা একটু কম পাবো। সো সবাই একটু মনোযোগী থাকবা হচ্ছে ক্লাসের দিকে। আমি যখন তোমাদেরকে কমেন্ট বক্সে যেতে বলবো তখনই শুধুমাত্র তোমরা কমেন্ট বক্সে যাবা। এবারে আমি ভাইয়াও আসলে কমেন্ট বক্সটা বেসিক্যালি চেক করবো না খুব একটা, কারণ আমাদের আজকে ক্লাসের পড়াগুলোই হচ্ছিল অনেক বেশি। তো যাই হোক, আর দেরি না করে আমরা হচ্ছে শুরু করি। আমাদের আজকের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা গত ক্লাস যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে বোর পরমাণু মডেল। সেই বোর পরমাণু মডেলে আমরা কি কি শিখলাম সেটা আমরা একটু এখান থেকে যদি দেখার চেষ্টা করি। সো বোর পরমাণু মডেল, এই মডেলটা হচ্ছে পরমাণুকে 3টা শিকার্যের আন্ডারে ফেলে দেয়। বোর পরমাণু মডেল অনুসারে প্রত্যেকটা পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে এবং তার চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট কিছু শক্তি স্তরে অবস্থান করে। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যে কোনো জায়গাতে থাকতে পারে না, তারা নির্দিষ্ট কিছু শক্তিতেই থাকতে পারে। তো সেই শক্তির মানগুলা কত, সেই শক্তির মানগুলা হচ্ছে এই এই সমীকরণ দ্বারা নির্ণয় করা যায়। শক্তির মান ইএন ইকুয়ালস টু হচ্ছে -2.18 ইন্টু 10⁻18 জুল পার অ্যাটম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। যেখানে এখানে যে জেড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেই নিউক্লিয়াসটা বা যে পরমাণুটার জন্য আমরা হচ্ছে ইলেকট্রনের শক্তি বর্ণনা করতেছি, সেই পরমাণুর হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, বা অ্যাটমিক নাম্বার, সেই পরমাণুর সরি এই এখানে যে জেড যেটা আছে আর কি, এই জেডটা হচ্ছে সেই পরমাণুটার পারমাণবিক সংখ্যা। ওকে, সেই পরমাণুটার পারমাণবিক সংখ্যা। ওকে, এবং এখানে যে এন যেটা আছে, এই এন হচ্ছে কততম শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, অর্থাৎ আমরা কোন শক্তি স্তরের ইলেকট্রন নিয়ে কথা বলতেছি সেই শক্তি স্তর সংখ্যাটা। অর্থাৎ এখানে যে এন এর মানটা, এই এন এর মানটা হইতে পারে হচ্ছে 1, 2, 3, 4, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা আপ টু ইনফিনিটি। অর্থাৎ এখানে যদি আমরা এন এর মান 1 বসাই তাহলে আমরা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি খুঁজে পাবো। যদি আমরা এখানে এন এর মান 2 বসাই তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি খুঁজে পাবো, এবং এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। সো এখানে যে নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রন নিয়ে যে আমরা কথাবার্তা বললাম, এই নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনগুলা নিউক্লিয়াস থেকে কত দূরত্বে পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি নিউক্লিয়াসকে একটা লাল কালারের গোল্লা দিয়ে চিন্তা করি আর মনে করি যে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে, নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রনকে পাওয়া যাবে, অর্থাৎ এটা একটা অরবিট, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই আর ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সগুলো হইতে পারে?
সো এই আর ডিস্টেন্স হবে এমন সব ডিস্টেন্স যেই দূরত্বে এমভিআর অর্থাৎ ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ গুণিতক অর্থাৎ n × h/2π হবে। তার মানে আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনাটা ছিল সেটা ছিল কক্ষপথ, কোন কক্ষপথগুলো অ্যালাউড হবে বা কোন কক্ষপথগুলো অনুমিত হবে, সে অনুমিত কক্ষপথের স্বীকার্য। 3 নম্বর যে পয়েন্ট সেটা ছিল যে এক স্থির কক্ষপথ বা এক অনুমিত কক্ষপথ থেকে ইলেকট্রন যদি আরেকটা অনুমিত কক্ষপথে যেতে চায় তখন সে আসলে কি করবে। যদি সে একটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কোনো একটা কক্ষপথে জাম্প করতে চায় তখন তার শক্তি শোষণ করতে হবে। যদি ইলেকট্রন হচ্ছে উচ্চ কোনো একটা কক্ষপথ থেকে নিম্ন স্তরের কোনো একটা কক্ষপথে নেমে আসতে চায় তাহলে তাকে শক্তি বিকিরণ করতে হবে। তাহলে সে শক্তি শোষণ করুক বা বিকিরণ করুক, তার বিকিরিত বা শোষিত যেই শক্তিটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে এই সমীকরণ দ্বারা রিলেটেড, যেখানে এনএল হচ্ছে নিম্ন শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা, আর এনএইচ হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি স্তর সংখ্যাটা। অর্থাৎ আমি যদি বলি একটা ইলেকট্রন হচ্ছে 2 আর 3 নম্বর শক্তি স্তরের মধ্যে ধাপান্তরিত হয়, অর্থাৎ আইদার সে 2 থেকে 3-এ যায় অথবা সে 3 থেকে 2-এ আসে, তো সেই ক্ষেত্রে আমাদের এনএল এর মান হবে হচ্ছে 2 আর এনএইচ এর মান হবে হচ্ছে 3। এবং এই অনুযায়ী আমরা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পড়ছিলাম, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে আমরা দেখছিলাম যে এনএল এর মানের উপরে আমরা বিভিন্ন সিরিজ পাই, যেমন এনএল এর মান যদি 1 হয় তাহলে আমরা বামার সিরিজ পাই, এনএল এর মান যদি 2 হয় তাহলে আমরা এনএল এর মান যদি 1 হয় তাহলে আমরা লাইম্যান সিরিজ পাই, এনএল এর মান যদি 2 হয় তাহলে আমরা বামার সিরিজ পাই, এনএল এর মান যদি 3 হয় তাহলে আমরা প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড ইত্যাদি আমরা সিরিজ পাইতে থাকি। সো এই ছিল বোর পরমাণু মডেলের আইডিয়াটা। যে আইডিয়া অনুযায়ী আমরা কিভাবে চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি পরমাণু হচ্ছে একটা গতিশীল সিস্টেম, যে সিস্টেমের মধ্যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন নির্দিষ্ট কিছু দূরত্বে ঘুরতে পারে। তো এখন সমস্যা হলো এই যে আইডিয়াটা আমরা যে পরমাণুকে এভাবে পিকচারাইজ করতেছি, এটা সমস্যাটা কোথায়, সেই সমস্যাটাকে আমরা বলি হচ্ছে লিমিটেশন। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে আমরা সেই লিমিটেশন গুলো হচ্ছে একটু দেখে নিই যে লিমিটেশন গুলো আসলে কি। ওকে, তার আগে একটু দেখিনি আমি কি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ওখানকার ঘটনা কি ঘটলো। ওকে, সো বোর পরমাণু মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিতে পারে না। বহু ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম মানে হচ্ছে যেই সকল পদার্থের মধ্যে একের চেয়ে বেশি ইলেকট্রন আছে, যেমন ধরো হিলিয়াম পরমাণু। ওকে, হিলিয়াম পরমাণুতে 2টা ইলেকট্রন আছে, রাইট? তাহলে এই 2টা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুটা ও হচ্ছে বিভিন্ন বর্ণালী দেখায়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যেমন বিভিন্ন শক্তি স্তরের আলো বিভিন্ন শক্তির আলো শোষণ বা বিকিরণ করে, হিলিয়াম পরমাণু সিমিলারলি বিভিন্ন শক্তির আলো শোষণ এবং বিকিরণ করে, যেটা সূর্যতে বেসিক্যালি দেখা যায়। সূর্য বেসিক্যালি হিলিয়াম আর হাইড্রোজেনের একটা মিশ্রণ। তো সূর্য থেকে যে বর্ণালীটা আমরা পাই সেটা আসলে হাইড্রোজেনের বর্ণালী এবং হিলিয়ামের বর্ণালী, দুটাকে ওভারল্যাপ করলে যা হয় তাই পাওয়া যায়। তো বেসিক্যালি এখানে যে হিলিয়াম যেই পরমাণুটা আছে, সেই হিলিয়াম পরমাণু যে বর্ণালী এটা আসলে আমরা মেজার করতে পারি, অর্থাৎ আমরা হিলিয়াম পরমাণুর বর্ণালী কেমন হয় সেটা আমরা জানি, বাট বোর পরমাণু মডেল এটা প্রেডিকশন দিতে পারে না যে এটা এরকম কেন হয়। অর্থাৎ হিলিয়াম পরমাণু যেই যেই তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শক্তি শোষণ অথবা বিকিরণ করে, বোর পরমাণু মডেল সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন এই তরঙ্গ দৈর্ঘ্যে হিলিয়াম পরমাণু শক্তি শোষণ বা বিকিরণ করবে, যেমনটা তারা হাইড্রোজেনের জন্য পারে। আমি যদি একটু আগের স্লাইডে চলে যাই তাহলে আমরা এখানে দেখবো হাইড্রোজেন পরমাণু কোন কোন শক্তিতে মানে বা কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ বা বিকিরণ করবে, এটা বোর পরমাণু মডেল খুব ভালো মতো প্রেডিকশন দিতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম যেমন হিলিয়াম পরমাণুর জন্য এই বোর পরমাণু মডেল এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। তো এটা হচ্ছে বোর পরমাণু মডেলের একটা বড় ধরনের সীমাবদ্ধতা, যে বহু ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালী সে ব্যাখ্যা করতে পারে না। আমরা প্রত্যেকটা একটা করে এলাবোরেশন দেখবো, সো এটা নিয়ে আমাদের আসলে টেনশন করার দরকার নেই যে এই একটাই স্লাইড আছে এরকম না, প্রত্যেকটা সীমাবদ্ধতার জন্য একটা করে অ্যাটলিস্ট স্লাইড দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণুর ফাইন গঠন বা ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। যে ফাইন স্ট্রাকচার জিনিসটাকে এটা আমরা আসলে পরবর্তী স্লাইডে দেখবো, সো এটা নিয়ে আমরা আপাতত প্রশ্ন না করি যে ভাইয়া ফাইন স্ট্রাকচার জিনিসটা তো বুঝে এলেন না, এটা একটু পরে আমরা বুঝাবো যে ফাইন স্ট্রাকচার বলতে আসলে কি বুঝায়। আমরা বলছিলাম এখানে জাস্ট এটা আমরা টেক হিসেবে নিই যে আমরা বলছিলাম যে বোর পরমাণু মডেল হাইড্রোজেনের বর্ণালীর সুন্দর ব্যাখ্যা দিতে পারে, বাট হাইড্রোজেনের বর্ণালীর মধ্যে কিছু কিছু ফ্যাক্ট আছে যে ফ্যাক্টগুলা বোর ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ বোর তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ফাইন স্ট্রাকচার বা ফাইন গঠন, যেটা সো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ফাইন স্ট্রাকচার সে ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে বোর পরমাণু মডেল আরেকটা বড় সীমাবদ্ধতা। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে জিম্যান প্রভাবের এক্সপ্লেনেশন। ওকে, জিম্যান প্রভাব হচ্ছে কোন একটা বর্ণালীর উপরে যখন আমরা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি তখন সেখানে যে পরিবর্তনটা হয়,
সেটা হচ্ছে আমাদের জিম্যান প্রভাব। এই জিম্যান প্রভাবের ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। জিম্যান প্রভাবটা কি এটা আমরা হচ্ছে একটু পরে দেখাবো, বাট এটার ব্যাখ্যাটা কি সেটা কিন্তু আমরা আসলে এই কোর্সে পড়ানো করবো না, কারণ জিম্যান প্রভাবের ব্যাখ্যা একটু হায়ার লেভেলের কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়া। সো আমরা যেহেতু এত উচ্চ পর্যায়ের কোয়ান্টাম মেকানিক্স এই কোর্সে পড়তেছি না অ্যাটলিস্ট, সো দ্যাটস ওয়াই আমরা জিম্যান প্রভাবটা কি এটা আমরা জানবো, বাট কেন এটা আমরা আসলে জানবো না। ওকে, আমরা একটা আইডিয়া পেতে পারি, বাট আমরা এক্স্যাক্টলি এক্সপ্লেইন করবো না যে হোয়াট ইজ জিম্যান ইফেক্ট অ্যান্ড হাউ দিস ইফেক্ট ওয়ার্কস, এটা নিয়ে আমরা কোনো কথাবার্তা বলবো না। তারপরে আসি কোয়ান্টাম কণা যেমন ইলেকট্রনের দ্বৈত ধর্ম, এর বোর পরমাণু মডেল এটা ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ কোয়ান্টাম পার্টিকেল যারা আছে, অর্থাৎ যারা সাবঅ্যাটমিক পার্টিকেল, একদম অনুপরমাণুর জগতের যে পার্টিকেল গুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, পরমাণু ইভেন বা অণু ইভেন, এই বস্তুগুলা একটা দ্বৈত ধর্ম দেখায়। আজকে এটা আমাদের মূল আলোচনার বিষয় থাকবে আসলে, যে দ্বৈত ধর্ম আসলে কাকে বলে। এই দ্বৈত ধর্মের ব্যাখ্যা বোর পরমাণু মডেল প্রপারলি দিতে পারে না। সো এই কয়েকটা জিনিস হচ্ছে বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতাগুলোর মধ্যে একটা। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হবে যে এই সীমাবদ্ধতাগুলোকে ধরে ধরে হাতে ধরে এক্সপ্লেইন করা, যে বোর পরমাণু মডেল এক্স্যাক্টলি এখানে কোন জিনিসটা সে ব্যাখ্যা করতে পারতেছে না। পরবর্তী স্লাইডগুলোতে সেটাই আমরা দেখবো। সো এটা কিন্তু আসলে ইন্ট্রোডাক্টরি গেল, ভাইয়ারা ভয় পায় না যে আমি এই পর্যন্তই সীমাবদ্ধতা বলে ছেড়ে দিব, এরকম আসলে বিষয়টা না। এর পরবর্তী স্লাইডগুলোতে এখানে যেই 4টা পয়েন্ট আমরা দেখলাম, সেই 4টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট আমরা ইনশাল্লাহ এক্সপ্লেইন করে ছাড়বো আজকে। সো আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই সব কিছু সুন্দর মতো এক্সপ্লেইন করে ফেলা। সো আমরা পরবর্তী পয়েন্টগুলোতে যাই। প্রথমে আসি যে বহু ইলেকট্রন সিস্টেমের বর্ণালী। সো এখানে খেয়াল করেন আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী দেখতেছি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, যে এই তরঙ্গ দৈর্ঘ্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী শক্তি শোষণ বা বিকিরণ করে, তার মানে এটাকে আমরা বলবো হাইড্রোজেনের স্পেকট্রাম, রাইট? হাইড্রোজেনের রেখা বর্ণালী যেটা, বা লাইন স্পেকট্রাম যেটা আমরা গত ক্লাসে পড়ছি, এটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী, রাইট? হাইড্রোজেনের রেখা বর্ণালী। এখন যদি আমি অন্যান্য পরমাণু নেই, যেমন সোডিয়াম পরমাণু, ক্যালসিয়াম পরমাণু, ম্যাগনেসিয়াম, নিয়ন ইত্যাদি, প্রত্যেকটা পরমাণুই কিন্তু দৃশ্যমান অঞ্চলে কিছু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ বা বিকিরণ করে। যেমন সোডিয়াম পরমাণু এই তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ বা বিকিরণ করে, ক্যালসিয়াম পরমাণু এগুলা করে, ম্যাগনেসিয়াম এগুলা করে, নিয়ন এগুলা করে। বাট বোরের পরমাণু মডেল এই বর্ণালীগুলোর ব্যাখ্যা দিতে পারে না। অর্থাৎ সোডিয়াম পরমাণু কেন এই তরঙ্গদৈর্ঘ্য শোষণ বা বিকিরণ করে, ক্যালসিয়াম পরমাণু কেন এই তরঙ্গদৈর্ঘ্য শোষণ বা বিকিরণ করে, এই জিনিসগুলোর ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। সো এই জন্যই আমরা এখানে বলছি যে বহু ইলেকট্রন সিস্টেমের বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। এটার মানে হচ্ছে আসলে এইটাই, যে একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে তারা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ বা বিকিরণ করে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বোর পরমাণু মডেল ওগুলো প্রেডিক্ট করতে পারে না। অর্থাৎ বোর পরমাণু মডেলের হিসাব থেকে আমরা এই তরঙ্গদৈর্ঘ্যগুলো বের করতে পারি না। এটা হচ্ছে ওয়ান অফ দি মূল সমস্যা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা গেল, যে বোর পরমাণু মডেল বহু ইলেকট্রন সিস্টেমের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। ওকে, ওকে, সো এখন আমরা পরবর্তী পয়েন্টে আসি, ফাইন স্ট্রাকচার। এটা একটু বোঝা দরকার ভালো মতো। যেটা হয় যে আমি যদি একটু এভাবে চিন্তা করি, মনে করেন যে হাইড্রোজেন পরমাণুর একটা লাইন, ওকে, মনে করেন যে এই লাইনটার কথা আমি যদি চিন্তা করি, এই লাইনটা হচ্ছে অ্যারাউন্ড 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে পাওয়া গেল। ওকে, তো এই 656 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটা লাইন হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ধাপান্তর হওয়ার কথা ছিল। যেমন ধরেন 3s থেকে 2p তে ধাপান্তর হওয়ার কথা ছিল। তার মানে এখানে বোর পরমাণু মডেল প্রেডিক্ট করে যে এখানে একটা লাইন পাওয়া যাবে। বাট যদি আমরা আমাদের মেশিনটাকে বা আমাদের ডিটেক্টর যেটা আছে সেটাকে যদি আরো বেশি প্রিসাইজ করি, অর্থাৎ আমাদের প্রিসিশন যদি আমরা বাড়াই, ওকে, আরো প্রিসিশন যদি আমরা ইনক্রিজ করি, তখন দেখা যায় যে এখানে যেইটা লাইনটাকে আমাদের আদতে একটা লাইন মনে হচ্ছিল, এখানে কিন্তু ভাই আসলে দুইটা লাইন আছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আপনি আপনার চোখ দিয়ে এটা ঠিক করতে পারবেন। মনে করেন যে আপনি হচ্ছে চোখ দুইটাকে ট্যারা করলেন, ওকে, সো আমি আসলে এটা ক্যামেরাতে দেখাতে পারছি না, কিন্তু তুমি যদি চেষ্টা করো যে তুমি তোমার দুইটা চোখকে তুমি নাকের কাছে নিয়ে আসো, তুমি দেখবা তোমার চোখের সামনে যা কিছু আছে সবকিছু কিন্তু ঝাপসা লাগতেছে, অর্থাৎ প্রত্যেকটা পিকচার অস্পষ্ট। তখন তোমার সামনে যদি দুইটা লাঠি থাকে, তখন সেই দুইটা লাঠিকে আদতে তোমার একটা লাঠি মনে হবে, একটা ব্লার একটা লাঠি মনে হবে, এরকম একটা ব্লার লাঠি মনে হবে যখন তুমি চোখটা ট্যারা করে আসো। অর্থাৎ তোমার চোখের প্রিসিশন বা রেজলিউশন তোমার চোখের খারাপ। বাট তুমি যখন তোমার চোখটাকে নর্মাল করবে, অর্থাৎ তোমার চোখের রেজলিউশন যখন ভালো হবে, তখন তুমি দেখবা যে এখানে আসলে যেটাকে আমার আগে একটা লাঠি মনে হচ্ছিল, এখানে আসলে দুইটা লাঠি ছিল। ওকে, সো তার মানে আইডিয়াটা হইলো যেটা, যে তোমার যদি চোখের প্রিসিশন ক্ষমতা বা রেজলিউশন ক্ষমতা বেড়ে যায়, তখন তুমি কোন একটা ছবিকে আরো স্পষ্টভাবে দেখতে পারো।
বোর পরমাণু মডেল প্রেডিক্ট করে যে হাইড্রোজেন পরমাণুকে তুমি যতই প্রিসাইজলি দেখো না কেন, তার বর্ণালীতে তুমি এই 656 ন্যানোমিটারে তুমি একটাই এবং কেবলমাত্র একটা রেখা পাবা, এখানে একাধিক রেখা তুমি পাবা না। অর্থাৎ বোর পরমাণু মডেল এইটা প্রেডিক্ট করে। বাট ইভেনচুয়ালি যদি আমাদের মেশিনের রেজলিউশন বা প্রিসিশন বাড়ানো যায়, তখন আমরা দেখি যে যেখানে আমরা একটা লাইন মনে করতেছিলাম সেখানে আসলে ডিফারেন্ট দুইটা লাইন আছে। ওকে, এই ডিফারেন্ট দুইটা লাইন হওয়ার পেছনে কারণ হইলো ইলেকট্রন স্পিন কাপলিং। এটা আমরা আসলে এই বয়সে পড়বো না, বাট এখানে আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে যে টুপি শেল যেটা ছিল, সেই টুপি শেল আসলে দুইটা ভাগে বিভক্ত। সো দ্যাটস ওয়াই এখানে খুব কাছাকাছি শক্তির দুইটা লাইন পাওয়া যায়, যেটা বোর পরমাণু মডেল কোনোভাবেই প্রেডিক্ট করতে পারে না। তাহলে হাইলি প্রিসাইজ যন্ত্র দিয়ে আমরা যখন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী মাপলাম, তখন সেই বর্ণালীর মধ্যে হচ্ছে যেগুলো একটা লাইন আদতে মনে হইতো, সেগুলো আসলে একাধিক লাইন দেখা গেল। এই একাধিক লাইনগুলোকে আমরা বলি হচ্ছে ফাইন স্ট্রাকচার। ওকে, সো তার মানে আমরা যদি এখানে এভাবে চিন্তা করি, আমি যদি একটু আগের ছবিটায় চলে যাই, তাহলে হাইড্রোজেন পরমাণুর এইখানে এই যে একটা লাইন যেটা আছে, এটা হচ্ছে 656 ন্যানোমিটারের লাইনটা, এটা হচ্ছে 656 ন্যানোমিটারের লাইনটা। বোর পরমাণু মডেল বলতেছে এখানে একটাই লাইন আছে, বাট এখানে আসলে একটা লাইন নাই ভাইয়া। এখানে লাইন কয়টা আছে? এখানে লাইন আছে আসলে দুইটা। সো বোর পরমাণু মডেল এই জিনিসটারই ব্যাখ্যা দিতে পারে না। এটাকে আমরা বলি হচ্ছে ফাইন স্ট্রাকচার। কেন এটা হয়? বোর পরমাণু মডেল হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট ইট। ওকে, সো আমি আশা করি বুঝাইতে পারলাম যে ফাইন স্ট্রাকচার কাকে বলে এবং সেই ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা কেন বোর পরমাণু মডেল দিতে পারে না, কিভাবে বোর পরমাণু মডেল দিতে পারে না। বাট এটা কেন দেখা দেয়, এটা নিয়ে আমরা আসলে এই ক্লাসে কোনো কথাবার্তা বলবো না, সেটা একটু অ্যাডভান্স টপিক। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের দুইটা সীমাবদ্ধতা আমরা কিন্তু খুব দ্রুত পড়ে ফেললাম, রাইট? তার মানে বুঝতেই পারতেছো আমাদের লাস্টের দিকে যে সীমাবদ্ধতা গুলো আছে, ওটা নিয়ে আমরা আসলে আমাদের ক্লাসের বাকি যে 50-60 মিনিট যেটাই বাকি আছে না কেন, ওগুলো আমরা কাটাবো আর কি। ওকে ওকে, সো এই হচ্ছে মোটামুটি। আমরা তৃতীয়টাতে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে একবার রিভাইজ দিয়ে নিতে চাই যে আসলে আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম। প্রথম যে সীমাবদ্ধতা সেটা ছিল হচ্ছে বহু ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বর্ণালী। অর্থাৎ কোনো পরমাণুতে যদি একের চেয়ে বেশি ইলেকট্রন থাকে, তখন সেই পরমাণুটার বর্ণালীর প্রেডিকশনটা বোর পরমাণু মডেল দিতে পারে না। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যেমন কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শক্তি সে শোষণ বা বিকিরণ করবে, বোর পরমাণু মডেল তার খুব ভালো প্রেডিকশন দিতে পারে। অন দি আদার হ্যান্ড সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নিয়ন ইত্যাদি পরমাণুতে যেখানে একাধিক ইলেকট্রন আছে, যেমন সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা 11টা, ক্যালসিয়ামে 12টা, ক্যালসিয়ামে 20টা, ম্যাগনেসিয়ামে 12টা, নিয়নে 10টা, এইরকম ইলেকট্রন বিশিষ্ট একাধিক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যেই রেখা বর্ণালী, সেটা কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যে শক্তি শোষণ বা বিকিরণ করবে, তার কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। এটা হচ্ছে তার প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় সীমাবদ্ধতাটা কি? যার জন্য সে ব্যাখ্যা দিতে পারে, যেমন হাইড্রোজেন, সেই হাইড্রোজেন পরমাণুকেও যদি আমরা আরেকটু স্পষ্ট হয়ে তাকাই, আরেকটু ভিতরে গিয়ে তাকাই, তখন দেখা যায় যেই যেই জায়গাতে বোর পরমাণু মডেল প্রেডিক্ট করছিল যেখানে একটা লাইন পাওয়া যাবে, ওই ওই জায়গাতে আসলে দুইটা করে লাইন পাওয়া যায়। তাহলে এই যে দুইটা করে লাইন যে পাওয়া যায়, এটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার, এবং এই জিনিসটার ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। সো যারা প্রশ্ন করতেছিলা যে আরেকবার একটু বুঝান, আমি আবার একটু বুঝাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা হচ্ছে সামনে আগাই আর কি। ওকে, সো এখন আসি জিম্যান ইফেক্ট। জিম্যান ইফেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট। অর্থাৎ যখন কোনো একটা পারমাণবিক স্যাম্পলকে, আমি যদি একটু তোমাদেরকে এক্সপেরিমেন্ট একটু বর্ণনা করি, এক্সপেরিমেন্টটা হচ্ছে অনেকটা এরকম। এটা মনে করো একটা টিউব, এই টিউবের মধ্যে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, এই টিউবের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, মনে করো এখানে হাইড্রোজেন পরমাণু রাখা আছে, ভিতরে হাইড্রোজেন গ্যাস। ওকে, হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসকে হচ্ছে কারেন্টের মাধ্যমে পরমাণুতে পরিণত করা হয়। অর্থাৎ আমি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করি, যার কারণে হচ্ছে এনার্জি পেয়ে এই হাইড্রোজেন গ্যাসগুলো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ অণু থেকে পরমাণু হয়ে যায় আর কি। তারপরে এই পরমাণুটাই আসলে বর্ণালী দেখায়, অর্থাৎ এই পরমাণুটা কিছু আলো বিকিরণ করে, সেই আলোগুলোকে আমরা একটা ডিটেক্টরে ডিটেক্ট করি। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল প্রসিজার। ওকে, এটাকে আমরা একটা ডিটেক্টরে ডিটেক্ট করি, এটা হচ্ছে আমাদের প্রসেসটা যেটা। সো এখানে মনে করি একটা ডিটেক্টর আছে, সেই ডিটেক্টরের মধ্যে আমরা বিভিন্ন লাইন আমরা দেখতে পাই। ফাইন। এখন জিম্যান প্রভাব তখন দেখা যায় যখন আমরা এই যে টিউব যেটা আছে, এই টিউবটাকে আমরা একটা স্ট্রং ম্যাগনেটের ভিতরে ফেলে দিই। ওকে, সো মনে করো এটা হচ্ছে আমাদের টিউবটা, এই টিউবটাকে আমরা একটা নর্থ পোল একটা সাউথ পোলের ভিতরে নিয়ে গেলাম। ওকে, সো তখন এটার বর্ণালীর উপরে যে ইফেক্টটা পড়ে সেটাকে আমরা বলি হচ্ছে জিম্যান প্রভাব বা জিম্যান ইফেক্ট। তার মানে জিম্যান প্রভাব আসলে কাকে বলে? যে কোনো পরমাণুর স্যাম্পলকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের ভেতরে নিয়ে যাই, তখন তার রেখা বর্ণালীর উপরে যে প্রভাবটা পড়ে তাকে আমরা বলি হচ্ছে জিম্যান প্রভাব। আমি আবারও বলতেছি, যদি কোনো একটা পরমাণুর স্যাম্পলে আমরা একটা চৌম্বক ক্ষেত্র রেখে দেই, তখন তার রেখা বর্ণালীতে যেই ইফেক্টটা পড়ে সেটাকে আমরা বলি হচ্ছে জিম্যান প্রভাব। এটা কেন হয় এটা আমরা আসলে বর্ণনা করব না, বাট এই জিনিসটার
আইডিয়াটা কি এটা আমরা একটু বর্ণনা করব। খেয়াল করো, এইখানে হচ্ছে আমাদের কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্র নাই। সো এখানে যেখানে একটা লাইন দেখা যাইত, যদি এখানে আমরা একটা চৌম্বক ক্ষেত্র অন করি, অর্থাৎ এখানে মনে করো আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বসায় দিলাম, তখন এখানে এই একটা লাইন তিনটা লাইন হয়ে যায়, রাইট? একটা লাইন তিনটা লাইন হয়ে যায়। এটা হওয়ার মূল কারণ হইলো, আগে যেখানে দুইটা স্টেটের মধ্যে কোনো এনার্জি গ্যাপ ছিল না, ম্যাগনেটিক ফিল্ড অন করলে তাদের মধ্যে এনার্জি গ্যাপ তৈরি হয়। এটা কেন তৈরি হয় এটা আমরা আসলে যখন মডার্ন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন আমরা বর্ণনা করব। বাট বোর পরমাণু মডেল কোনোভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে না যে ম্যাগনেটিক ফিল্ড অন করলে কেন 2p যে লেভেলটা আছে বা সেকেন্ড যে শেলটা আছে, এই সেকেন্ড শেল কেন তিনটা আলাদা আলাদা এনার্জি স্টেটে ভাগ হয়ে যাবে। এটা বোর পরমাণু মডেল কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারে না। সো দ্যাটস ওয়াই জিম্যান প্রভাবের কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেলের কাছে নাই, যে কেন বর্ণালীর চেহারাটা বা বর্ণালীর যে প্যাটার্নটা সেটা ম্যাগনেটিক ফিল্ডের উপরে ডিপেন্ড করবে, এটা তারা এক্সপ্লেইন করতে পারে না। ওকে, সো এখন আমরা হচ্ছে আরেকটু সামনে আগানোর আগে আমি একটু তোমাদের কমেন্ট গুলো একটু পড়ে নিই, যে কি অবস্থা তোমাদের। ওকে, আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে দুইবার করে এক্সপ্লেইন করছি, এটা আমি আগের কমেন্ট হিসেবে ধরতেছি। সো আশা করি তোমরা বুঝে গেছো যে জিনিসটা আসলে কি। 3D তে 5টা হয় বলতে আমি বুঝি নাই। আলম, তুমি যদি আবার একটু বলতা। আচ্ছা, জি ম্যান ইফেক্ট আমি আরেকবার বলবো, জি ম্যান ইফেক্ট সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে প্রভা, এখানে আসলে দুইটা দল আছে, এ এবং বি, ঠিক আছে। সো এই জন্য হইতেছে ঘটনাটা এখানে ঘটতেছে আসলে এভাবে যে এক দল হইতেছে স্মার্ট বোর্ড, এক দল হইতেছে স্লাইড। সো বেসিক্যালি আমরা আসলে মিলাই ঝিলাই নিতে থাকবো, এটা নিয়ে প্যারা খায় না। ওকে, আমি হচ্ছে জিম্যান প্রভাবটা আমি আবার একটু এক্সপ্লেইন করতেছি, সমস্যা নেই। আমি জানি আজকে ক্লাসটা একটু টাফ হবে, সো তোমাদের আমি একটু পূর্ণ মনোযোগ আশা করতেছি। সো সাথে থাকো, ইনশাল্লাহ আমরা হচ্ছে খুব সুন্দর মতো সবকিছু এক্সপ্লেইন করতে পারবো। আর যদি একদম ক্লাসে ফুললি মানে তোমরা যদি নাও বুঝে থাকো কোনো সমস্যা নাই, রেকর্ডিং রয়ে যাবে, রেকর্ডিংটা তোমরা আবার এক দুইবার দেখে নিলে জাস্ট এই জায়গাটুকু খেয়াল রাখবা যে এই জায়গাটা কখন পড়াইছিলাম ভাইয়া। সো এই জায়গাটাতে একটু টেনে এনে এই জায়গাটা আবার একটু দেখে নিলে তোমরা আসলে বুঝে যাবা যে আমি আসলে কি বলার চেষ্টা করতেছি। সো জিম্যান প্রভাব আমি আবারও বর্ণনা করতেছি, সবাই এখন আবার ক্লাসে মনোযোগ দাও। ওকে, আমি এখন 10 সেকেন্ড ওয়েট করতেছি, আমি তারপরে ক্লাসে মনোযোগ দিব। ওকে, ঠিক আছে, আমরা এখন ক্লাসে ক্লাসে যোগ দিই আবার। সো এখন আসি যে এখানে আমরা যেটা দেখতেছি, যে মনে করো যে এটা হচ্ছে দুইটা এনার্জি লেভেল কোন একটা পরমাণু, ধরো হাইড্রোজেন পরমাণুরই 1s এবং 2p, দুইটা আলাদা আলাদা এনার্জি লেভেল। একটা ইলেকট্রন হচ্ছে 1s থেকে 2p তে যাইতেছে, যার কারণে সে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতেছে, সেটা মনে করো এইটা। ওকে, এখন আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেই আমাদের স্যাম্পলের চারপাশে, অর্থাৎ এখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা দিয়ে দিই, তাহলে যেটা হয় যে এখানে 2p যে লেভেলটা ছিল সেই 2p লেভেল এখন তিনটা আলাদা আলাদা শক্তি স্তরে বিভক্ত হয়ে যায়। সো তিনটা আলাদা শক্তি স্তরে যদি সে বিভক্ত হয়ে যায়, আগে যেখানে একটা নির্দিষ্ট শক্তির আলো শোষিত হতো, এখন এখানে তিনটা শক্তির আলো শোষিত হবে, রাইট? এইটা একটা, এইটা একটা, এইটা একটা। সো এই যে ম্যাগনেটিক ফিল্ড অন করার কারণে কোনো একটা শক্তি স্তর যে বিভিন্ন শক্তি স্তরে বিভক্ত হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে জি ম্যান ইফেক্ট। ওকে, বোর পরমাণু মডেল এই জিনিসটার ব্যাখ্যা দিতে পারে না, এটা কেন হয় এটার কোনো এক্সপ্লেনেশন বোর পরমাণু মডেলের কাছে নাই। বাট তোমরা এটা বুঝতেই পারতেছো যে ম্যাগনেটিক ফিল্ড দিলে 2p যে তিনটা স্তরে ভাগ হলো, এগুলো আসলে প্রেডিক্টেবল। একটাকে আমরা বলি হচ্ছে 2px, একটাকে আমরা বলি হচ্ছে 2py, একটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি 2pz। ওকে, সো এই হচ্ছে আসলে আইডিয়াটা, যে তিনটা লেভেলে যে ভাগ হলো সেই তিনটা লেভেল আসলে কি কি, এবং আগে যেখানে একটা নির্দিষ্ট শক্তি ছিল অর্থাৎ ডিজেনারেট লেভেল ছিল, সেটা এখন নন ডিজেনারেট লেভেল হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া। আচ্ছা, ওকে, জান্নাত, টুপিতে তিনটা স্তর হবে কারণ ম্যাগনেটিক ফিল্ড দিলে টুপির যে তিনটা সমশক্তির সাব লেভেল থাকে তাদের মধ্যে এনার্জি একটা গ্যাপ তৈরি হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে যখন মডার্ন কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন হয়তো বা মানে ভালো মতো বুঝতে পারবো আর কি। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো বেশিরভাগই বলতেছে হচ্ছে ক্লিয়ার। ওকে, গ্রেট। ওকে, শুভম, স্টার্ক ইফেক্ট ইজ ইকুইভ্যালেন্ট টু জিম্যান, বাট সেখানে জাস্ট আমরা ম্যাগনেটিক ফিল্ডের জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইউজ করি। ওকে, সো আমি আর কি অত ইন ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা এক্স্যাক্টলি আমাদের জিম্যান ইফেক্ট না পড়লেও চলবে। আসলে আমরা আসলে পরবর্তী পয়েন্টে যাই, যেটা আমাদের আজকে সবচেয়ে বড় পয়েন্ট। ওকে, তরঙ্গ কণা দ্বিতীয়তা, এটা দিয়ে আসলে আমাদের ক্লাসটা লাস্ট টপিক বেসিক্যালি এটা, বাট এটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে। ওকে, সো আমরা হচ্ছে একটু ঠান্ডা মাথায় ভাবি যে এখানে আসলে কি কি ঘটনা ঘটতেছে। ওকে, ওকে, সো এখন আমরা হচ্ছে ডি ব্রগলি সমীকরণের দিকে আমরা আস্তে ধীরে আগাবো, বাট তার আগে আমরা একটু বুঝে নিই যে তরঙ্গ কণা এই জিনিসগুলো আসলে প্রপার্টিগুলো কি। এই ধর্মগুলো আমরা বুঝবো একটা স্পেশাল ইয়ে দিয়ে, একটা স্পেশাল বস্তু দিয়ে। সেই স্পেশাল বস্তুটা হচ্ছে লাইট, আলো। আমরা গত ক্লাসেই দেখছি যে লাইট আসলে
ক্লাসিক্যালি লাইট ওয়েভ বা তরঙ্গের মতো বিহেভিয়ার দেখাইতো, বাট 1900 সালের দিকে আমরা এটা দেখলাম যে প্লাঙ্ক আমাদেরকে দেখাইলো যে লাইট হচ্ছে কণার মতো বিহেভিয়ার দেখায়। এটা আমরা কিছু এক্সপ্লেনেশনও দেখছি, কিছু এক্সপেরিমেন্টও দেখছি, সেটারই একটা রিভিশন এখন চলতেছে, এটা মনে করতে পারো তোমরা। ওকে, সো যেমন এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসিক্যালি লাইটকে যেটা মনে করা হইতো, এটা হচ্ছে একটা ব্যতিচার পরীক্ষা বা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তোমাদের যদি মনে পড়ে, এটা হচ্ছে একটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ওকে, এটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়ং এর দিচির পরীক্ষা। ইয়ংস দিচির পরীক্ষা। দিচির বানান কি ভাই? হ্যাঁ, দিচির, হ্যাঁ ঠিক আছে। ওকে, ইয়ংস দিচির পরীক্ষা। ওকে, সো ইয়ং এর দিচির পরীক্ষাতে আমরা আসলে লাইট যে একটা ওয়েভ বা ওয়েভ লাইক ক্যারেক্টার দেখায়, এটা আমরা খুব ভালো মতো বুঝে ফেলতে পারি। কি হয় পরীক্ষাটায়, কোনো একটা সোর্স থাকে, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি সোর্স বা মুখ্য উৎস। প্রাইমারি সোর্স বা মুখ্য উৎস। এই প্রাইমারি সোর্স থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেটাকে আমরা বলি হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট। ওকে, একবর্ণী আলো যেটাকে বলা হয়, এই মোনোক্রোম্যাটিক আলো হচ্ছে আরেকটা দ্বিচিরের উপর এসে পড়ে, অর্থাৎ এখানে দুইটা ফুটা আছে। ওকে, তো এই যে দুইটা যে ছিদ্র আছে, দুইটা ছিদ্র মিলে আসলে কি তৈরি করে? দুইটা ছিদ্র মিলে আসলে গৌণ সোর্স বা সেকেন্ডারি সোর্স তৈরি করে। ওকে, সেকেন্ডারি সোর্স তারা তৈরি করে। সেকেন্ডারি, সরি, আচ্ছা আমি একটু আবার একটু গ্যাঞ্জাম করছি। সে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স বা গৌণ সোর্স আর কি, গৌণ সোর্স, সেকেন্ডারি সোর্স। যেটা হয়, লাইট এসে প্রাইমারি সোর্স থেকে হচ্ছে সেকেন্ডারি সোর্সের উপরে এসে পড়ে, যেখানে সেকেন্ডারি সোর্সে প্রত্যেকটা একটা করে তরঙ্গ মুখের মতো আচরণ করে। সো তার মানে তুমি মনে করতে পারো এখান থেকে একটা তরঙ্গ সামনে ছড়ায় পড়তেছে, এখান থেকে একটা তরঙ্গ সামনে ছড়ায় পড়তেছে। আর সিন্স তরঙ্গ হচ্ছে একই সাথে অনেক জায়গাতে এক্সিস্ট করে, তুমি কখনো পিন পয়েন্ট করতে পারবে না যে একটা তরঙ্গের এক্সাক্ট পজিশন কোনটা। যেমন আমি যদি বলি যে এই জায়গাটাতে তরঙ্গ আসলে সব জায়গাতেই সমান দশায় আছে, এই বৃত্তের উপরে তরঙ্গ সব জায়গাতে সমান দশায় আছে। সো তার মানে তরঙ্গ আসলে সর্বব্যাপী, তরঙ্গ হচ্ছে একটা বড় জায়গা জুড়ে থাকে। এটা হচ্ছে তরঙ্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে তরঙ্গ হচ্ছে সর্বব্যাপী। ওকে, সো এটা আমরা একটু লিখে রাখি এখানে, তরঙ্গ সর্বব্যাপী। তরঙ্গ সর্বব্যাপী, এটা হচ্ছে তরঙ্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তরঙ্গ হচ্ছে সর্বব্যাপী, সব জায়গা জুড়ে তরঙ্গ থাকে। তরঙ্গ নির্দিষ্ট কোনো জায়গাতে লোকালাইজড থাকে না, তরঙ্গ হচ্ছে ডিলোকালাইজড। সো এখানে যেটা হইতেছে যে এই তরঙ্গ, এইখান থেকে আগত তরঙ্গ এবং এখান থেকে আগত তরঙ্গ, যেহেতু তারা সবাই সব জায়গাতেই আছে, তাহলে তারা হচ্ছে পরস্পরের সাথে ইন্টারফিয়ার করে, পরস্পরের সাথে কথা বলতে পারে। তো যেই জায়গাতে তারা সমদশায় কথা বলে, সেই জায়গাতে আমরা উজ্জ্বল আলো দেখতে পাই। যেমন ধরো এই জায়গাটা, আচ্ছা এটাকে আমার অন্য কালার দিয়ে দেখানো উচিত। যেমন ধরো এই জায়গাতে আলো হচ্ছে, আমি কি করলাম, আমি হচ্ছে এটা নিব, হ্যাঁ ওকে সরি, ওকে। সো মনে করে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হচ্ছে আলো সমদশায় মিলিত হইলো বা সমদশায় তারা একে অপরের সাথে দেখা করলো, তো এখানে উজ্জ্বল আলো আমরা দেখতে পারবো। আর এই মাঝখানে যে জায়গাগুলো আছে, সরি, ওকে, এই যে মাঝখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে হচ্ছে আলো বিপরীত দশায় মিলিত হয়েছে, সো এই জায়গাগুলোতে অন্ধকার দেখা যাচ্ছে, রাইট? সো এখানে যে জায়গাতে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে, আমরা বলি সেই জায়গাতে আলো হচ্ছে গঠনমূলক ব্যতিচার করছে। আর এই যে জায়গাতে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা বলি আলো হচ্ছে মানে ধ্বংসাত্মক ব্যতিচার করছে। এই দুইটা হচ্ছে দুইটা পার্সপেক্টিভ, এবং এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেরেন্স বা ব্যতিচার, আলোর ব্যতিচার। এটা কিসের ধর্ম? এটা হচ্ছে আলোর তরঙ্গ টাইপের ধর্ম, রাইট? এটা হচ্ছে আলোর তরঙ্গ টাইপের ধর্ম। সেটা আমরা একটু লিখে রাখি, এটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম বা ওয়েভ লাইক নেচার, তরঙ্গ ধর্ম, এটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম। ওকে, যে আলো হচ্ছে একই সাথে অনেক জায়গাতে এক্সিস্ট করে বিধায় তারা হচ্ছে একে অপরের উপরে উপরিপাতিত হইতে পারে বা তাদের মধ্যে ইন্টারফেরেন্স হইতে পারে। ওকে, তো এই যে ইন্টারফেরেন্স যে হইলো, ইন্টারফেরেন্সের এই যে প্যাটার্নটা আমরা দেখলাম, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেরেন্স প্যাটার্ন বা ব্যতিচারের প্যাটার্ন, যেটা এখানে ম্যাক্সিমাম মিনিমাম এরকম একটা প্যাটার্ন দেখা যায়। এটা আমরা আসলে ইন্টারমিডিয়েটে থাকতেই পড়ছি, সেকেন্ড ইয়ারে থাকতেই পড়ছি, ফিজিক্সে এটা আমরা পড়ছি, কেমিস্ট্রিতে পড়িনি, এটা আমরা ফিজিক্সে পড়ছি। ওকে, আচ্ছা, সো আচ্ছা, সো এখন আমরা তাহলে হচ্ছে সামনে আগে আমরা নাইনটিন সেঞ্চুরি লাস্টের দিকে, অর্থাৎ আমরা 1900 সালের দিকে, 1890 সালের দিকে এসে আমরা দেখলাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন নামে একটা এক্সপেরিমেন্ট আছে। যেই এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা প্রুফ করতে পারি যে কোন একটা সোর্স যদি থাকে, সেই সোর্স থেকে আলো আসলে তরঙ্গ আকারে নির্গত না হয়, তার হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেল বা ফোটন হিসেবে নির্গত হয়। এটা আমরা গতদিনও কিন্তু পড়ছি, রাইট? ফোটন হিসেবে নির্গত হয়। যে ফোটনের প্রতিটা কণার শক্তি, যে প্রতিটা ফোটনের শক্তি হচ্ছে E ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে তার কম্পাঙ্ক ছিল, রাইট? সো এটা হচ্ছে আমাদের আলো সম্পর্কে দ্বিতীয় মতবাদ, যে আলো হচ্ছে কণা।
এবং আলো যখন কণা হিসেবে কাজ করতেছে, এই কণার একটা বৈশিষ্ট্য হইতেছে কণা কিন্তু সর্বব্যাপী না। ওকে, সো আমরা এখানে একটু কথাটা লিখে রাখি, কণা হইতেছে লোকালাইজড, কণা লোকাল, সরি, ওকে, কণা হচ্ছে লোকালাইজড। ওকে, কণা হচ্ছে লোকালাইজড, অর্থাৎ কণা হচ্ছে একসাথে অনেক জায়গাতে থাকে না, কণা হচ্ছে একটা কণা একটা নির্দিষ্ট একটা অবস্থানে প্রতি মুহূর্তে অবস্থান করে। অর্থাৎ ধরো যে একটা বল আমি ছুড়ে মারলাম, তাহলে কোন একটা মোমেন্টে সে একটা জায়গাতে থাকবে, সে একাধিক জায়গাতে ছড়ায় থাকবে না। তরঙ্গের মতো, তরঙ্গ কিন্তু একটা পয়েন্টেই বা একটা মোমেন্টেই অনেক জায়গাতে ছড়ায় থাকে, বাট কণা হচ্ছে লোকালাইজড, কণা এমন করে না। তার মানে আলোর দুইটা ক্যারেক্টারই আছে। সো এই যে দুইটা ক্যারেক্টার যে আছে, এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা বের করছেন হচ্ছে লুই ডি ব্রয়, একজন হিস্ট্রির গ্র্যাজুয়েট আর কি, ওনার অনার্স ছিল হিস্ট্রিতে, খুবই ইন্টারেস্টিং। এবং তার পিএইচডি হচ্ছে ফিজিক্সে, এবং তিনি নোবেল লরিয়েট ফিজিসিস্ট, যাতা কিন্তু কথা না। তার মানে খেয়াল কর মানুষের ইন্টারেস্ট কিভাবে গ্রো করে, এবং গ্রো করে তার প্যাশনের ফিল্ডটা চেঞ্জ হয়ে কে কোন থেকে যে কোই জায়গাতে চলে যাবে, এটা আসলে কেউ কোনোদিন বলতে পারে না ভাইয়া। সো লুই ডি ব্রয়ের কাহিনীটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। উনি একজন হিস্ট্রি গ্র্যাজুয়েট, হিস্ট্রি, নট ইভেন সায়েন্স, ওকে, ম্যাথমেটিক্স কিছুই না, হিস্ট্রি গ্র্যাজুয়েট, পিএইচডিতে আসছেন হচ্ছে ফিজিক্সে, এবং উনি হচ্ছে নোবেল লরিয়েট ফিজিসিস্ট। তিনি তার তরঙ্গ কণা দ্বিতীয়তা যে তত্ত্বটা ছিল, এই তত্ত্বের জন্য তিনি নোবেল প্রাইজ শেয়ার করছেন পরে। সো ভয়ঙ্কর কাহিনী কিন্তু, আশা করি এটা এটা কি তোমরা জানতাম, একটু কমেন্ট বক্সে জানাও তো যে লুই ডি ব্রয় হচ্ছে হিস্ট্রি স্টুডেন্ট ছিল। ওকে, ওকে, সো গ্রেট, এটা হচ্ছে আচ্ছা কেউই জানতা না তোমরা, সো এটা বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, রাইট? ওকে, সো আচ্ছা আমরা আবার ক্লাসের দিকে মনোযোগ দেই। ওকে, সো এখন তাহলে আমরা দেখতে পারতেছি যে লুই ডি ব্রয় যিনি এই মানুষটা যিনি আছেন আর কি, সো উনি হচ্ছে হিস্ট্রি গ্র্যাজুয়েট, কিন্তু উনি যে ফিজিক্সে খুবই মানে যুগান্তকারী কিছু কাজ কারবার করছেন, যার মধ্যে তরঙ্গ কণার দ্বিতীয়তা হচ্ছে একটা। এই তরঙ্গ কণার দ্বিতীয়তার আইডিয়াটাকে এখন এটা আমরা এক্সপ্লোর করবো আর কি। সো তার আগে আমরা একটু মানে এটা একটু রিভাইজ দিয়ে নেই যে আলো এটা হচ্ছে দুই ধরনের ক্যারেক্টার দেখায়। ও ইয়ং এর দ্বিচির পরীক্ষাতে সে ইন্টারফারেন্সও দেখায়, অর্থাৎ সে একই সাথে অনেক জায়গাতে এক্সিস্ট করে এরকম একটা ধর্ম সে দেখায়। আবার আলো লোকালাইজ, সে হচ্ছে কণা হিসেবে নির্গত হয়, এই ধর্মটাও তার আছে আর কি। সো কখন কোনটা দেখাচ্ছে এটা আসলে ম্যাটার করে, আমরা একটু পরে ওটা এক্সপ্লেইন করবো। সো এই জন্য লুই ডি ব্রয় যেটা চিন্তা করলেন, যেহেতু প্রত্যেকটা বস্তুরই দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। সো উনি হচ্ছে একটা ইকুয়েশন প্রপোজ করলেন, এটা আসলে তিনি ডিরাইভ করছেন। এই ইকুয়েশনটা 1/p হবে না, এটা হচ্ছে h/p হবে বেসিক্যালি। ওকে, এখানে h/p হবে। ওকে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তিনি প্রপোজ করলেন যে যে কোনো একটা বস্তুর ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার সাথে ভরবেগ বা কণা ধর্মের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং সেই সমীকরণটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, পি হচ্ছে বস্তুর ভরবেগ। এই ভরবেগটা হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভিস্টিক ভরবেগ, এটা তোমরা সবাই জানবা। পি ইজ ইকুয়াল টু আসলে এমভি, যেখানে এমটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস, যেটা মান হচ্ছে এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তোমরা অবশ্যই স্পেশাল রিলেটিভিটিতে পড়ে থাকবা। এটা হচ্ছে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে আসছে। ওকে, স্পেশাল রিলেটিভিটি। ওকে, সো এখানে ঘটনা যেটা ঘটতেছে খেয়াল করো, যে পি হচ্ছে কণা ধর্মকে রিপ্রেজেন্ট করতেছে এই জায়গাটাতে। পি যেটা, এই পি হচ্ছে কণা ধর্মকে রিপ্রেজেন্ট করে। পি এটা হচ্ছে আমাদের কণা ধর্মকে রিপ্রেজেন্ট করে, কণা ধর্ম। আর এখানে যে ল্যামডা আছে সেটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম রিপ্রেজেন্ট করে। ওকে, সরি, আমি হচ্ছে স্লাইডটা একটু ইয়ে করে ফেলছি। কই গেল, কই গেল, কই গেল, হ্যাঁ, ওকে, ওকে। সো এখানে যে ল্যামডা, এই ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্মকে রিপ্রেজেন্ট করে, তরঙ্গ ধর্ম। ওকে, সো এখন আমাদের বুঝতে হবে যে এখানে কণা ধর্ম তরঙ্গ ধর্মের মানে আসলে কি। এরপরে আমরা অঙ্ক করব, বাট এটা আমাদেরকে এখন বুঝতে হবে যে কণা ধর্ম তরঙ্গ ধর্মের মানেটা আসলে কি। ওকে, সো এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু এক্সপ্লোর করি। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটা বলতেছিলাম রিলেটিভিস্টিক ব্যাপার স্যাপার। ওকে, সো এইখানে আমরা ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টটাকে আমরা এখন একটু অন্যভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এখানে আসলে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আর কি, তরঙ্গ দৈর্ঘ্য বলতে আসলে কি বুঝে আমরা এখন এটা এক্সপ্লেইন করব। মনে করো কোন একটা একবর্ণী আলো, অর্থাৎ যার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, সে হচ্ছে একটা ডবল স্লিটের ভিতর দিয়ে গেল, দুইটা স্লিট বিশিষ্ট একটা স্ক্রিনের ভিতর দিয়ে এসে গেল, যার কারণে এখানে একটা ইন্টারফারেন্স বা একটা ব্যতিচার প্যাটার্ন আমরা দেখতেছি, ব্যতিচার। ওকে, এখানে ব্যতিচার একটা প্যাটার্ন আমরা দেখতেছি।
এখন ঘটনা যেটা হইলো যে এই ব্যতিচার প্যাটার্নের মধ্যে আমরা দেখতেছি কোন কোন জায়গাতে হচ্ছে উজ্জ্বল ডোরা, কোন কোন জায়গাতে কোনো ডোরা নাই, অর্থাৎ এখানে মানে এটা এটা হচ্ছে অনুজ্জ্বল জায়গা, উজ্জ্বল জায়গা, অনুজ্জ্বল জায়গা, উজ্জ্বল জায়গা, অনুজ্জ্বল জায়গা, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। সো এই হচ্ছে আমাদের ব্যতিচারের প্যাটার্নটা। যেটা এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলতো, যদি আমরা লাইটকে ফোটন হিসেবে চিন্তা করি, অর্থাৎ আমরা কণা হিসেবে চিন্তা করি, তাহলে এই প্যাটার্নটা কি মিন করে? এটা হচ্ছে আমাদের এখনকার বর্তমান প্রশ্ন। যদি আমরা আলোকে ফোটন হিসেবে চিন্তা করি, তাহলে এখানে যে প্যাটার্নটা আমরা দেখতেছি ব্যতিচারের, এই প্যাটার্নটা কি নির্দেশ করে? ওকে, আচ্ছা খেয়াল করো তো, আমি যদি এখানে বলি যে আলো হচ্ছে কোন জায়গাতে হিট করছে, সেই জায়গাটা কোনটা হবে? উজ্জ্বল জায়গাটা হবে? আলো কোন জায়গাতে হিট করছে সেই জায়গাটা কি উজ্জ্বল জায়গাটা হবে নাকি অনুজ্জ্বল জায়গাটা হবে? আমাকে একটু তোমরা কমেন্ট বক্সে একটু বলে দাও তো, যে কোন জায়গাতে যদি আলো এসে হিট করে সেই জায়গাটা কি উজ্জ্বল জায়গা হবে নাকি অনুজ্জ্বল জায়গা হবে? ওকে, যদি আমরা আলোকে ফোটন হিসেবে চিন্তা করি। আচ্ছা আমি কিন্তু এটা খুব মানে ইন ডিটেলস যাচ্ছি না আমি, কারণ তোমাদের ফিজিক্সটা অলরেডি এটা আছে, তাই আমি হচ্ছে তোমাদের ফিজিক্সের আলোকে আমি কথাবার্তা বলতে বলছি। এক্স্যাক্টলি সো। শাবাশ নূরে আলম, শাবাশ শায়াদ, মিথিলা, ভেরি গুড। আরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা। ওকে, সো ভেরি গুড। আচ্ছা তোমরা এখন কমেন্ট করা বন্ধ করো, আমি হচ্ছে এখন আবার সামনে আগে। সো তোমরা সবাই বলতেছো বেসিক্যালি যে যদি এখানে আমরা এই প্যাটার্নটা চিন্তা করি আর আলোকে যদি আমি ফোটন হিসেবে চিন্তা করি, তাহলে এইখানে সেই জায়গাতে আলো এসে পড়ছে বা ফোটন সেই জায়গাতে এসে পড়ছে যেই জায়গাগুলোতে আমরা উজ্জ্বল ডোরা দেখতেছি, অর্থাৎ এই জায়গাগুলোতে ফোটন এসে হিট করছে। আর যে অনুজ্জ্বল জায়গাগুলো আছে ওখানে আমরা ফোটন হিট করে নাই, এই কথা আমরা বলবো, রাইট? এখন তাহলে আমরা পরবর্তী হিট প্রশ্নটা করি। হিট প্রশ্নটা হচ্ছে কোন জায়গাটাতে, এখানে এমন কোন জায়গাটা আছে যেখানে আমাদের ফোটন খুঁজে পাবার সম্ভাবনা বেশি? ওকে, এখন কিন্তু পরবর্তী প্রশ্ন কিন্তু খুব খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন, কিন্তু ফোটন খুঁজে পাবার সম্ভাবনা। ওকে, আমাকে বলতো যে এখানে আমরা যেই জিনিসটা দেখতেছি, যে প্যাটার্নটা এখানে আমরা দেখতেছি, এখানে কোন জায়গাটাতে ফোটন খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি? উজ্জ্বল জায়গাতে ফোটন খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি নাকি অনুজ্জ্বল জায়গাতে ফোটন খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি? তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানায় দাও তো। বাব্বা, সেন্টার ব্রাইট, উজ্জ্বল জায়গায়, সাবাস মিতুল। আরে সাবাস, আরে পোলাপাইন, তোরা তো সেরা বেটা। ওকে, আমরা কিন্তু খুব মানে আহ সেরা একটা জায়গাতে চলে যাচ্ছে, একটু পরে তো তোমরা বুঝবা আর কি বিষয়টা কিরকম। ওকে, ভেরি গুড মিথিলা। ওকে, নাম্মি আহাদ, ভেরি গুড। রফিক খানম, হোসনে আরা খানম, ভেরি গুড। ওকে, আচ্ছা সো এখন আমরা হচ্ছে আর কমেন্ট পড়তেছি না, আমরা এখন একটু সামনে আগাই। সো যেহেতু আমরা বলতেছি যে উজ্জ্বল জায়গাটাতে ফোটন খুঁজে পাবার সম্ভাবনা হচ্ছে বেশি আর অনুজ্জ্বল জায়গাটাতে জিরো, তার মানে এখানে যে ডোরাকাটা প্যাটার্ন যেটা আছে, এই ডোরাকাটা প্যাটার্নটা আসলে কি প্রকাশ করতেছে? ওকে, এই ডোরাকাটা প্যাটার্নটা যেটা প্রকাশ করতেছে সেটা হচ্ছে একটা প্রবাবিলিটি প্যাটার্ন বা একটা সম্ভাবনার প্যাটার্ন খুঁজে প্রকাশ করতেছে, রাইট? একটা প্রবাবিলিটি প্যাটার্ন। কি কিসের প্রবাবিলিটি প্যাটার্ন? লাইটকে খুঁজে বের করার প্রবাবিলিটির প্যাটার্ন, রাইট? তার মানে এই ল্যামডা, সরি, তার মানে এখানে যে ল্যামডা যেটা আছে, এই ল্যামডা কিন্তু লাল আলো, নীল আলো এইসব তরঙ্গ দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করতেছে না। এই ল্যামডা রিপ্রেজেন্ট করতেছে যে এখানে যে লাইট রেটা আমরা মারছি বা আমরা এখানে লাইট রেটা যে আমরা শুট করছি, সেই ফোটনের খুঁজে পাবার সম্ভাবনাটার ইয়ে কিরকম, তরঙ্গ দৈর্ঘ্য কিরকম। এই তরঙ্গ দৈর্ঘ্য তার মানে কিন্তু আসলে লাল আলো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য না, এগুলো হইতেছে এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি একটু টু বি এক্সাক্ট হই, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্য। আমি আবার একটু কথাটা বলবো, এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্য। আমি এটা রিপিট করব, আমি জানি এটা কথাটা কঠিন, বাট কথাটা রিপিট করা দরকার। ওকে, ঘটনা যেটা হইতেছে, যেহেতু আমরা এখানে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন ফেলতেছি এবং তার কারণে এখানে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন পাইতেছি। এই প্যাটার্নটা আসলে কিসের প্যাটার্ন? এটা আসলে প্রবাবিলিটির প্যাটার্ন, রাইট? তাহলে এই প্যাটার্ন থেকে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যটা খুঁজে বের করব, ওই যে এখানে এই যে দুইটার মধ্যে ডিস্টেন্স কত এ, এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত ডি, এগুলো থেকে আমরা আসলে ল্যামডা খুঁজে বের করতে পারি, সোজা কথা। তাহলে এখানে যে আমরা ল্যামডাটা খুঁজে বের করব, এই ল্যামডা আসলে কি প্রকাশ করতেছে? এই ল্যামডাটা প্রকাশ করতেছে যে ফোটনটা আমরা ছুঁড়ে মারলাম, সেই ফোটনটার এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্যটা কিরকম। এই এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্যটাকে বলা হয় ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ। সো দ্যাটস ওয়াই আমাদের যে ল্যামডা যেটা আছে, যেটা ডি ব্রগলি সমীকরণে ব্যবহার করা হয়, এটা আসলে সাধারণ লাল নীল হলুদ সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হইতেছে বস্তু তরঙ্গ দৈর্ঘ্য বা এক্সিস্টেন্সিয়াল ওয়েভ লেংথ আর কি।
ঠিক আছে। সো এটা এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ম্যাটার ওয়েভ, কারণ এটা হচ্ছে তার খুঁজে পাওয়ার সম্ভাবনাটা কিভাবে অসিলেট করতেছে, তার খুঁজে পাওয়ার সম্ভাবনার প্যাটার্নটা কিরকম সেইটাকে সে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এটা হচ্ছে খুবই কঠিন একটা আইডিয়া, কিন্তু যে ডি ব্রগলি সমীকরণের মধ্যে যে ল্যামডাটা আছে, এই ল্যামডাটা আসলে কি বুঝায়, এটা মিনিংটা কি, একটা কোয়ান্টাম কণার জন্য এটার মিনিংটা কি হইতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। সো আশা করি আমি এই জিনিসটা একটু বুঝাইতে পারলাম। তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও যে তোমরা হচ্ছে এই আইডিয়াটা কি বুঝছো কিনা। কোন আইডিয়া? যে ইন্টারফারেন্স প্যাটার্নে আমরা যে এখানে প্যাটার্নটা দেখতেছি এটা আসলে প্রবাবিলিটির প্যাটার্ন, অর্থাৎ কোন একটা কণার খুঁজে পাওয়ার সম্ভাবনাটা কিভাবে চেঞ্জ হয় এটা আসলে সেইটাই বোঝায়। তাহলে এখানে যে ল্যামডা সেটা হইতেছে বস্তু তরঙ্গ দৈর্ঘ্য বুঝাইতেছে। ওকে, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, গ্রেট। এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। এবং তুমি তুমি যখন হচ্ছে ইয়ে পড়বা আর কি, মানে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে তুমি যখন কোয়ান্টাম মেকানিক্সে জাম্প করবা, তখন তুমি দেখবা যে তুমি যেই যেই জায়গাতে হচ্ছে ক্লাসিক্যাল ওয়েভলেংথ ব্যবহার করছো ওগুলো আসলে ম্যাটার ওয়েভলেংথে কনভার্ট করা পসিবল। ওকে, আচ্ছা আমি রিপিট করতেছি আবার, কোনো সমস্যা নেই, বেশিরভাগই ক্লিয়ার, আমি একটু রিপিট করতেছি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা সেই জিনিসটা আবার একটু বলি। ঘটনা যেটা হইতেছে যে আমরা এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন এটার ভিতর দিয়ে ফেললাম, মনে করো লাল আলো এটার ভিতর দিয়ে ফেললাম। তার কারণ এখানে আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাইলাম। এই ইন্টারফারেন্স প্যাটার্নটা আসলে রিপ্রেজেন্ট করে যে আলোক কণাটার কোন জায়গাতে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা কিরকম। যেই জায়গাটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি সেই জায়গাতে আমরা উজ্জ্বল আলো দেখবো, যে জায়গাতে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম সেই জায়গাতে আমরা অনুজ্জ্বল আলো দেখবো। তাহলে এই যে প্যাটার্নটা একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ লাল আলো একটা প্যাটার্ন তৈরি করে, নীল আলো একটা প্যাটার্ন তৈরি করে, ইলেকট্রন একটা প্যাটার্ন তৈরি করে। তো এই প্যাটার্নটা কিরকম এবং এই প্যাটার্নের মধ্যে যে বিভিন্ন ডিস্টেন্স গুলো কিরকম, এগুলো হিসাব করে করে আমরা একটা ল্যামডা বের করতে পারি। এই ল্যামডাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এই বস্তু তরঙ্গ তার মানে কি বুঝায়? বস্তু তরঙ্গ বোঝায় যে এই যে কণাটা আছে এই কণাটার এক্সিস্টেন্স বা অস্তিত্বটা কিভাবে অসিলেট করতেছে, বা এই কণাটার অস্তিত্ব কিভাবে চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে যে আমরা প্যাটার্ন দেখতেছি এটা হচ্ছে আসলে একটা প্রবাবিলিটি প্যাটার্ন বা একটা সম্ভাবনার প্যাটার্ন, যে সম্ভাবনার প্যাটার্নটা কোনো একটা কোয়ান্টাম কণার মানে কোন একটা জায়গাতে থাকার এবং না থাকার সম্ভাবনা কত সেইটাকে সে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এটা হচ্ছে আসলে মূল আইডিয়া যে কোন একটা কণার সাথে তার কোয়ান্টাম ধর্ম বা তার তরঙ্গ ধর্মের সম্পর্কটা কিরকম। তার মানে ডি ব্রগলি সমীকরণের মধ্যে আমরা যে ল্যামডাটা ব্যবহার করি, এই ল্যামডাটা বেসিক্যালি হচ্ছে ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। এটা নর্মাল যে কোনো যে পানির তরঙ্গের মতো তরঙ্গ না, এটা খুবই মানে খুবই ডিপ একটা মিনিং আছে এটা। এটা হচ্ছে এক্সিস্টেন্সের সম্ভাবনাটা রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এখন আসি যে এই সমীকরণটার মাহাত্ম্যটা আসলে কি, এটা আমরা হচ্ছে এই জিনিসগুলো থেকে দেখতে পারবো। যেমন ধরি যে 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে রুবেল হোসেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের দিকে 140 কিলোমিটার পার আওয়ার বেগে ছুড়ে মারলো। বলটির ভরবেগ কত? সো আমরা দেখতেই পারতেছি এখানে যে বেগ, এই বেগটা হইতেছে মাচ মাচ স্মলার দেন আলোর বেগ। তার মানে এখানে আমি হচ্ছে আসলে যে রিলেটিভিটির ইকুয়েশনটা আমি এখানে বসাবো না। ওকে, সো আমি এখানে নর্মালি বের করার চেষ্টা করি যে বলটির ভরবেগ কত, পি। পি ইকুয়ালস টু হবে হচ্ছে এম ইন্টু ভি, রাইট? তাহলে এম এর মান কত? 150 গ্রাম। আমি যদি কিলোগ্রামে নিতে চাই 150 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি। ভি কি হবে? ভি হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার। তাহলে 140 ইন্টু 1000, আমি এখান থেকে মিটারে নিলাম, ডিভাইড বাই 3600, এটা দিয়ে আমি হচ্ছে পার সেকেন্ডে নিলাম। তাহলে যদি আমি এই গুণফলটা করি, তোমরা ভাই আমাকে একটু গুণফলটা জানাই দাও যেখানে আসলে গুণফলটা কত হয়। তোমরা খেয়াল করো এখানে বেশ কিছু শূন্য কাটাকাটি যায় আসলে, টুইং টুইং। ওকে, সো এখানে হচ্ছে আমাদের 14/36 ইন্টু 15। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও যে উত্তরটা এখানে কত। রুবেলকে ক্যাপ্টেন চাই। আচ্ছা, এ আমি কি 140 কিলোমিটার পার আওয়ার কি বেশি বলে ফেলছি রে বলা ভাই? ওকে, 5.83। ওকে, 5.83 মিটার পার সেকেন্ড। ওরে বাবা রে বাবা, এত কম, মানে এরকম মান আসে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এখন তাহলে মানে আমরা যেহেতু ভরবেগ পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ভরবেগ, ভেরি গুড। আচ্ছা, আমি কি রুবেল হোসেন রেসপেক্টে বেগটা কি বেশি বলে দিছি রে? আমাকে একটু মানে বলতো তোরা ভাই। আমি জানি না আসলে। ও, বেশি বলে ফেলছি, হাই হাই সর্বনাশ। আচ্ছা, তো তাহলে আমরা অঙ্ক করার সময় একটু কমাই করবো, ঠিক আছে, নো প্রবলেম। কি কত দিলে ভালো হবে? 100 দিলে ভালো হবে নাকি?
হাই হাই, আজ আমি ক্রিকেট দেখি না বলে। কিন্তু ক্রিকেট বলের ভর ঠিক আছে, ওকে, ক্রিকেট বলের ভর ঠিক আছে, ক্রিকেট বলের ভর 150 গ্রামই হয়, এটা আমি জানি। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভেরি ভেরি গুড, ভেরি গ্রেট, ওকে। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা হচ্ছে এখন এখন একটু খেয়াল করি, এখানে বেগের মানটা কিন্তু, সরি বেগ বলি, কেজি মিটার পার সেকেন্ড হবে, সরি কে জানি এটা বলছিল, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা ভরবেগ বের করছি আমি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ভরবেগের মান। তাহলে এখন আপনারা এটা এটা একটু করে দেখেন তো, ন্যানোমিটার এককে আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বা ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত আসে। আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম টাইমস ভি। ওকে, সো এখানে আপনারা একটু বের করে দেখেন এটা কত আসতেছে, ন্যানোমিটার এককে বের করবেন, হ্যাঁ ন্যানোমিটার। তার মানে অ্যান্সারটা বের করে সেটাকে 10⁹ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই কর্নওয়াল টর্নওয়ালের চিনি না রে মামুন, আমি আমি খেলাধুলা দেখি না, বহুত দিন হয়ে গেছে। ও বাবা, রুবেল 142 পাস করতে পারে, তাহলে ভালো, ঠিক আছে। এ তরঙ্গ দৈর্ঘ্য বলো বলো ভাই। এইচ ইকুয়ালস টু 6.6 ইনটু 10⁻³ জুল সেকেন্ড। এইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ তোমরা বাংলা মিডিয়ামে পড়ো। ইংলিশ মিডিয়ামে হইলে আমি মুখস্থ করতে বলতাম না, বাট তোমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ো তোমাদের মুখস্থ রাখতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই। এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। ওকে, ইয়েস, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, একজন আমি অ্যান্সার পাইছি, 1.136 ইন্টু 10⁻25 ন্যানোমিটার। ওকে, 1.136 ইন্টু 10⁻25 नैनोमीटर। ओ माय गॉड, इसका मतलब समझे दया, ঠিক আছে। সো এখন আমরা একটু দেখি যে এটার মানে আসলে কি। একটু খেয়াল করি যে এখানে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য আসছে, আমরা ইউজুয়াল যদি দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করি, ওগুলো হইতেছে 400 থেকে 700 ন্যানোমিটার হয়। ওকে, এটা তার থেকে হইতেছে 10⁻27 গুণ ছোট। এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দিস ইজ এক্সট্রিমলি স্মল, এক্সট্রিমলি স্মল। সিন্স এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এক্সট্রিমলি 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 স্মল, সো এদের এক্সিস্টেন্সের যে প্রবাবিলিটি, যেটা অর্থাৎ আমরা তো বলছিলাম যে ম্যাটার ওয়েভ বলতে এক্সিস্টেন্সের প্রবাবিলিটি বোঝায়, তাহলে এক্সিস্টেন্সটা এত অল্প জায়গা জুড়ে অসিলেট করে, অর্থাৎ এদের প্যাটার্নটা, আমি যদি এখানে এই জিনিসটা বলি, এখানে এদের প্যাটার্নটা এতটাই ক্লোজ যে এদের মধ্যে আসলে কোনো অনুজ্জ্বল জায়গা আমরা বুঝতে পারি না, আমরা কোনো কোনো ডিটেক্টর দিয়ে আমরা এখানকার অনুজ্জ্বল জায়গাটা ডিটেক্ট করতে পারি না। সো বেসিক্যালি আমাদের কাছে মনে হয় যে এই বলটা এট এ টাইম একটা জায়গাতেই এক্সিস্ট করতেছে, কারণ তার এক্সিস্টেন্সটা এরকম উজ্জ্বল অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল এরকম কোনো প্যাটার্ন ফলো করতেছে না, অর্থাৎ অ্যাটলিস্ট যখন এটা ফলো করে তখন আমরা কোনো ডিটেক্টর জানি না যে ডিটেক্টর দিয়ে আমরা এটা ডিটেক্ট করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে এই ক্রিকেট বল, এটার মধ্যে কোনো তরঙ্গকণার দ্বিতীয়তা নাই, নো, তার মধ্যে দ্বিতীয়তা, কিন্তু সেটা আমরা ডিটেক্ট করতে পারি না, কারণ এটা হইতেছে একটা বড় একটা অবজেক্ট, তার ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, অনেক 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 ছোট। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আমরা করতে পারি না। বাট কি হইতো যদি এটা একটা ইলেকট্রন হয়। ওকে, সো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে সেই ইলেকট্রন নিয়ে। সো এখানে খেয়াল করি, ইলেকট্রনের বেগ কিন্তু 10⁻7 মিটার পার সেকেন্ড, যেটা 10⁸, যেটা আলোর বেগ, তার অনেক কাছাকাছি। সো যদি আমরা এটার ভরবেগ বের করতে চাই, সে ভরবেগ বের করতে হইলে অবশ্যই আমাকে এমভি ইউজ, কি করলাম এটা আমি, সে ভরবেগ বের করতে হইলে আমাকে অবশ্যই এমভি ব্যবহার করতে হবে, যেখানে এম এর মান হচ্ছে m0 ডিভাইডেড বাই √1 - v² / c² টাইমস ভি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। তার ইলেকট্রনের ভর কত আমি এটা বলে দিই, 9.1 ইন্টু 10⁻31 কিলোগ্রাম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এর মান হচ্ছে 7.29 ইন্টু 10⁻7 স্কোয়ার হবে এখানে একটা। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু বস্তুটার বেগ হচ্ছে 7.29 ইন্টু 10⁻7।
আপনারা করেন, আমিও করি, এখানে অ্যান্সারটা কত আসে এটা বের করতে হবে আমাদের। ওকে, সো অ্যান্সারটা যেটা আসে আমিও করতেছি, আমি ক্যালকুলেটরেই করতেছি। 9.1 ইন্টু 10⁻31 ডিভাইডেড বাই √1 মাইনাস কত এটা 7.29 ইন্টু 10⁻7 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻8 স্কোয়ার, ওকে, ইন্টু 7.29 ইন্টু 10⁻7। ওকে, সো এটারটা আসতেছে হচ্ছে আমাদের ভরবেগের মান 6.84 ইন্টু 10⁻23 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে অনেক ছোট একটা ভরবেগ, কিন্তু তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা মাছ লার্জার হবে, রাইট? তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় হবে। ওকে, সো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই, যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করি। ওকে, সো আমরা এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করি। তাই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য, এটা গেল ক অংশ, সো আমরা এখন ল্যামডা বের করি। ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। তার মানে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 6.84 ইন্টু 10⁻23। ওকে, এত মিটার। যদি আমরা 10⁹ দিয়ে গুণ দিই তাহলে আমরা ন্যানোমিটারে পাবো। যদি আমরা সেটা করি তাহলে আমরা অলমোস্ট পাবো হচ্ছে এটা 10 ন্যানোমিটারের মতো, নাকি এরকমই তো। ওকে, 6.63 into 10⁻34 divided by 6.84 into 10⁻23 into 10⁹। ওকে, সো আমরা পাচ্ছি হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি 0.1 ন্যানোমিটারের মতো। ওকে, 0.1 ন্যানোমিটার অলমোস্ট। সো এই যে 0.1 ন্যানোমিটার যেটা, এইটা কিন্তু আসলে এক্স রে, টিপিক্যাল এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অনেকটা এরকম। ওকে, তার মানে আমরা দেখতেছি যে আমরা যদি এত বেগে একটা ইলেকট্রনকে আমরা ছুড়ে মারি, তাহলে সেই ইলেকট্রনটার যে এক্সিস্টেন্সিয়াল তরঙ্গ দৈর্ঘ্য সেটা হইতেছে এক্স রে এর মতো হয়। অর্থাৎ এই ইলেকট্রনটা দিয়ে সেই কাজ করা যাবে যেই কাজ আমরা এক্স রে দিয়ে করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আসলে এখানকার মূল ইন্টারেস্টিং বিষয় যেটা, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রনের দ্বিত্বতার কাহিনী। এখন এইটা দিয়ে আসলে আমরা কি করতে পারি, সো এটাই হচ্ছে আমরা এখন আসলে বর্ণনা করবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাই যে এই অঙ্কটা আমরা বুঝছি কিনা, যে এখানে কিভাবে আমরা মোমেন্টাম বা ভরবেগ বের করলাম, কিভাবে হচ্ছে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যে গেলাম। ওকে, একটু আমাকে ইয়ে করেন, আমি আবার রিপিট করবো। ওকে, ঠিক আছে, আমি তাহলে একবার রিপিট করি, তারপরে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করি। ওকে, আমি আবার রিপিট করতেছি, কেউ হচ্ছে আবার এখানে লেখেন না। ওকে, দিবা একটু ভুল হয়েছে, আবার একটু চেক করে দেখেন। ওকে, সো এখানে আমি আবার একটু বলি এখানে কি করলাম আমরা এখানে শুরুতে হইতেছে আমরা ইলেকট্রনের তরঙ্গ মানে ভরবেগ বের করছি এমভি। সো ভরবেগ আমরা বের করছি হচ্ছে এম ইন্টু ভি করে, যেখানে এম এর মান হচ্ছে এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এই মানটানগুলো বসায় টসে আমরা হচ্ছে এতটুকু পাইছি ভরবেগের মান। তারপরে এটাকে আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণে বসাইছি, তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণে বসাই আমরা হচ্ছে এখানে পেয়ে গেলাম তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 0.1 ন্যানোমিটার, যেটা টিপিক্যাল এক্স রে এর মতো, যেটা হচ্ছে টিপিক্যাল এক্স রে এর মতো। এখানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে সেই ঘটনাটা বলি। যেহেতু আমাদের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে টিপিক্যাল এক্স রে এর মতো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এক্স রে দিয়ে যেই কাজ করা যায় একটা ইলেকট্রন কণা সেটা দিয়ে একই কাজ করা যাবে। সো এই আইডিয়াটাকে সামনে রেখে একটা এক্সপেরিমেন্ট ছিল, সেগুলোকে বলা হয় এক্স রে ডিফ্র্যাকশন। ওকে, এটা দিয়ে হচ্ছে কোনো একটা ধাতু বা কোন একটা আয়নিক যৌগ তাদের স্ট্রাকচার বের করা হয় আর কি। তো যেটা করা হইতো যে এই এক্স রে কে যদি আমরা অ্যালুমিনিয়ামের উপরে ঢালতাম, তখন হইতেছে অ্যালুমিনিয়াম একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখাইতো। ওকে, ওটা দিয়ে আমরা ডিটারমাইন করতাম যে ওটা আসলে অ্যালুমিনিয়াম ছিল। সো এই সিমিলার একটা কাজ দুইজন মানুষ ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে, আমি একটু পরে বলতেছি, দুইজন মানুষ ওই এক্সপেরিমেন্টটাই ইলেকট্রন দিয়ে করছেন। ইলেকট্রনকে এরকম একটা বেগে তারা ছুড়ে মারছেন অ্যালুমিনিয়ামের উপরে, এবং দেখা গেছে যে এক্স রে যেরকম প্যাটার্ন দেখায়, এই ইলেকট্রনের যে ইয়েটা ছিল মানে পার্টিকুলার স্ট্রিমটা ছিল, সেই ইলেকট্রন পার্টিকুলার স্ট্রিম এক্স্যাক্টলি একই প্যাটার্ন দেখায়। তার মানে আমরা এখানে আসলে প্রমাণ করতে পারি যে ইলেকট্রনের আসলে তরঙ্গের মতো ধর্ম আছে, অর্থাৎ তার এক্সিস্টেন্সিয়াল যে একটা তরঙ্গ আছে সেটা আসলে এক্সিস্ট করে, সেটা আসলে বাস্তব, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। সো এই জিনিসটা প্রমাণ করতে পারার কারণে ওই মানুষগুলাকে অ্যালং উইথ ডি ব্রগলি নোবেল প্রাইজ দেওয়া হয়। তো সেই মানুষটার মধ্যে একজনের নাম ছিল হচ্ছে জিপি থমসন। নামটা কি চিনে চেনা লাগে? জিপি থমসন। এরকম সিমিলার নাম আর কোথায় শুনছি একটু কমেন্ট বক্সে বলেন তো আপনারা।
জিপি থমসন এই নামটা কোথায় কোথায় শুনছেন? ওকে, নো নো নো, থমাস ইয়াং না, থমসন, থমসন, নট থমাস, থমসন। এক্স্যাক্টলি, থমসন মডেল। এতক্ষণে লাইন আসতেছে বলা ভাই, ইয়েস স্যার, জে জে থমসন। এই বেটা স্যার ক বেটা, আহাদ। ওকে, এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি। ওকে, সো এখানে যে জিপি থমসন আছে, এই জিপি থমসন হইতেছে ওই যে প্লাম পুডিং মডেল, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। প্লাম পুডিং মডেল, যেই মডেল দিয়ে হচ্ছে সবার প্রথমে পরমাণুকে পিকচারাইজ করা হয়, ওই মডেলের যে প্রবক্তা স্যার জে জে থমসন, জিপি থমসন হইতেছে তারই সুযোগ্য পুত্র। ঠিক আছে, ঘটনা যেটা হয়েছে, স্যার জে জে থমসন নোবেল প্রাইজ পাইছেন হচ্ছে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন নামের একটা কণা পাওয়া যায় এটা আবিষ্কারের জন্য। কণা, ইলেকট্রন একটা কণা। ওকে, জে জে থমসন এটা প্রমাণ করছেন, ইলেকট্রন একটা কণা। এই এক্সপেরিমেন্ট দিয়ে জিপি থমসন তারই পোলা এটা প্রমাণ করলো যে ইলেকট্রন হচ্ছে তরঙ্গের মতো ধর্ম দেখায়। মাই গড, এটা কি হলো এটা! সো তার মানে খেয়াল করেন, এই নিয়েও নোবেল লরিয়েট, তার আব্বাও নোবেল লরিয়েট, দুইজন একই জিনিসের উপরে কথাবার্তা বলছে এবং দুইটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। সো এখান থেকে আসলে বোঝা যায় যে আমাদের যে কোয়ান্টাম জগৎটা আসে, সেই কোয়ান্টাম জগৎটা আসলে কতটা কমপ্লিকেটেড একটা জগৎ। মানে এখানে একই জিনিসের উপরে দুইটা ভিন্ন কথা বললে নোবেল প্রাইজ পাওয়া যায়, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল অবশ্যই প্রুফ করতে হবে। সো এই ফ্যাক্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যখন আমি এটা প্রথমবার পড়ছিলাম। ভয়ঙ্কর জিনিস আর কি, মানে চিন্তা করা যায় যে বাপ বেটা দুজনেই নোবেল লরিয়েট, একই জিনিসের উপরে কাজ করে, বাপ হচ্ছে মানে বেটা হচ্ছে বাপের উল্টা কথা বলছে, সেই অবস্থা। এক্স্যাক্টলি, মানে বাপ বেটা দুইজনই হচ্ছে কঠিন কঠিন ব্রিলিয়ান্ট ছিল আর কি। ওকে, আচ্ছা। সো এই এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত কাহিনী গেল। তো এখন আমরা আসি হচ্ছে এইখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমাদের সামনে আসে। সেই ফ্যাক্টটা আসলে কি? সেটা হইতেছে অনিশ্চয়তা। একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু এই এক্সপেরিমেন্টের দিকে একটু যাই, এখানে আমরা দেখতেছি যে এখানে যে প্রবাবিলিটির প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতেছি কোন কোন জায়গাতে ফোটন পাওয়ার সম্ভাবনা আছে, কোন কোন জায়গাতে নাই, কোন কোন জায়গাতে আছে, কোন কোন জায়গাতে নাই। তার মানে তার এক্সিস্টেন্সটা হচ্ছে অনিশ্চিত, রাইট? আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে ওই ফোটনটা আসলে কোথায় আছে কোথায় নাই। সো এই যে অনিশ্চিত একটা জগৎ যে আছে, এই অনিশ্চিত জগৎটাকে প্রপারলি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করানো হচ্ছে আরেকজন ব্রিলিয়ান্ট মানুষ, তার নাম হচ্ছে ওয়ার্নার হাইজেনবার্গ। এবং আমরা সবাই তাকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে চিনি আর কি, বাট তিনি হচ্ছে আসলে পুরো একটা সায়েন্সের ব্রাঞ্চ তৈরি করছেন। সেই সায়েন্সের ব্রাঞ্চটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যদি আমরা শরিঙ্গারের নাম বেশি পড়ি, বাট হাইজেনবার্গ হচ্ছে আরেকটা বস ছিল আর কি। তার গল্প নেক্সট দিন বলা যাবে ইনশাল্লাহ। বাট এটা হচ্ছে হাইজেনবার্গের কাহিনী। তো ওয়ার্নার হাইজেনবার্গ এই জিনিসটা বের করলো। ওয়ার্নার হাইজেনবার্গ দেখাইলো যে প্রত্যেকটা কোয়ান্টাম কণার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে। এই অনিশ্চয়তাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে আসে। সেই প্যাটার্নটা বোঝার জন্য আমরা প্রথমে এই এক্সপেরিমেন্টটা আবার একটু রিপিট করি। একটা তরঙ্গকে যদি আমরা কোনো একটা দ্বিচিরের ভেতর দিয়ে পাঠাই, তখন আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাই। ওকে, এই ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা মানে তার ল্যামডা জানা, তার ল্যামডা জানা মানে তার ভরবেগ জানা, রাইট? এটা হচ্ছে আমরা কিন্তু বুঝি, খুব স্ট্রিক্টলি আমরা বুঝতে পারি। অন দি আদার হ্যান্ড, আমি যদি কোনো কণাকে মনে করি, কোনো টেনিস বলকে আমরা যদি এরকম দ্বিচিরের ভেতর দিয়ে পাঠাই, যেহেতু টেনিস বল একই সাথে অনেক জায়গাতে এক্সিস্ট করে না, এটা আমরা আগেও বলছি, টেনিস বল একই জায়গাতে অনেক সাথে যেহেতু এক্সিস্ট করে না, সো এখানে নো ইন্টারফারেন্স প্যাটার্ন, এখানে নো ইন্টারফারেন্স, এখানে কোনো ব্যতিচার দেখা যায় না, নো ইন্টারফেরেন্স। ওকে, যেহেতু এখানে কোনো ইন্টারফারেন্স দেখা যায় না, তার মানে এখানে নো ল্যামডা, আমরা এখানে কোনো ল্যামডা জানবো না। আমরা যদি এখানে কোনো ল্যামডা না জানি, তার মানে এখানে নো পি। ল্যামডা না জানলে আমরা ভরবেগও জানবো না। ওকে, সো এটার আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের দুইটা মূল কাহিনী, যে আমরা হচ্ছে এই যে আমাদের যেহেতু এখানে ম্যাটার ওয়েভ বলে কোনো কিছু নাই, তার মানে এখানে যে ম্যাটার ওয়েভের অ্যাসোসিয়েটেড কোনো ভরবেগ এখানে নাই। ওকে, এখন আসি যে ইলেকট্রন দিয়ে আসলে কি হয়। ইলেকট্রন যদিও কণা, কিন্তু সেখানে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখায়। এই ইন্টারফারেন্স প্যাটার্ন থেকে আমরা তার ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, এখান থেকে আমরা তার ভরবেগ বের করতে পারি। তার মানে আমাদের ভরবেগটা হচ্ছে নিশ্চিত। ওকে, আমাদের ভরবেগটা হচ্ছে নিশ্চিত, ঠিক আছে? কিন্তু এখানে ঘটনা আছে। মনে করি এগুলো হচ্ছে ইলেকট্রন, এখানে আমরা দেখতে পারতেছি তার পি হচ্ছে নিশ্চিত, রাইট? পি হচ্ছে নিশ্চিত, কারণ এখানে আমরা তার দেখতে পারতেছি, তার হচ্ছে একটা নির্দিষ্ট ল্যামডা আমরা এখান থেকে বের করতে পারবো। কিন্তু এই প্যাটার্নটা তৈরি করার সময় কোন ইলেকট্রন কোন ফুটা দিয়ে গেছিল সেটা কিন্তু অনিশ্চিত, রাইট? অর্থাৎ তার অবস্থান বা পজিশন হচ্ছে অনিশ্চিত। ওকে, তার পজিশন হচ্ছে অনিশ্চিত। সো আমরা জানি না যে ইলেকট্রনটা কোন ফুটা দিয়ে গেছিল, বাট আমরা জানি সে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন দেখাইছে, সেখান থেকে আমরা তার পি বের করতে পারতেছি।
ওকে, সো এই হচ্ছে এখানকার মূল পয়েন্ট। এখন যদি আমি এখানে একটা রেকর্ডার বা একটা ডিটেক্টর আমি এখানে দিয়ে দিই, অর্থাৎ যে ইলেকট্রনটা কোন পজিশন দিয়ে গেছিল সেটা সে বের করতে পারে, তখন সাথে সাথে কিন্তু এখানে কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যায় না। তার মানে এখান থেকে আমরা কোনো ল্যামডা বের করতে পারবো না। যদি আমরা কোনো ল্যামডা বের করতে না পারি, তাহলে আমরা কোনো মোমেন্টাম বের করতে পারি। কিন্তু অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম, অর্থাৎ আমরা জানি যে কোন ইলেকট্রন কোন ফুটা দিয়ে গেছে, এটা আমরা জানি কারণ আমরা ডিটেক্টর লাগাইতেছি। সো এই যে আমাদের জগতের মধ্যে একটা অনিশ্চয়তা যে এক্সিস্ট করে, এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি দেখান হাইজেনবার্গ। উনি বলেন যে যদি কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা হয় ডেল্টা এক্স এবং তার ভরবেগের অনিশ্চয়তা হয় ডেল্টা পি এক্স, তখন তাদের দুইজনের গুণফল হবে হচ্ছে h/4π এর সমান অথবা তার চেয়ে বড়। তার মানে আমি যদি একটাকে বাড়াই আরেকটাকে কমতে হবে, আরেকটাকে কমলে একটাকে বাড়তে হবে। অর্থাৎ আমি একটা বস্তুর অবস্থান সম্পর্কে যত বেশি নিশ্চিত হব, তার ভরবেগ সম্পর্কে আমি তত বেশি অনিশ্চিত হব, অ্যান্ড ভাইস ভার্সা। সো এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জিনিসটা ছিল আসলে আমাদের আজকে লাস্ট টেক। সো আমি যদি একটু সামারি করি জিনিসটাকে, আমি ওভারঅল একটা ভিউতে যাই আমরা আজকে আসলে কি কি করলাম। আমরা আসলে আজকে মেলা কঠিন কঠিন পড়া পড়ছি কিন্তু, ওকে, এবং নেক্সট ক্লাসটাও হবে হচ্ছে এরকম একটু হার্ড কোর, তারপরে আমরা আবার সহজ জিনিসে চলে যাবো। সো এই দুইটা ক্লাস আমরা একটু কষ্ট করে সহ্য করি, কারণ এই ক্লাসগুলো আমাদের রিপিট অবশ্যই দেখতে হবে। ওকে, মানে দুনিয়া তো সবকিছু এমন না যে যেগুলো আমরা ফার্স্ট টাইম দেখে আসলে বুঝে যাবো। ঠিক আছে, লাইফ ইজ নট লাইক দ্যাট। আমাদের জীবনে অনেক কঠিন কঠিন সিচুয়েশন আসে, সেই কঠিন কঠিন সিচুয়েশনকে আমাদের চিন্তা করে বসে ঠান্ডা মাথায় ভেবে সলভ করতে হয়। সো এটা হচ্ছে ওয়ান অফ দোজ লেসন্স, যে আমরা আসলে এখানে এটা বুঝতে পারি যে আসলে কেমিস্ট্রি ফিজিক্স যেটাই আমাদের কাছে সহজ লাগে না কেন, সবকিছু কিন্তু এক্স্যাক্টলি এত সহজ না। ওকে, যদি আমাদের কোনো কিছুকে সহজে আমাদের বুঝতে হয়, হয় আমাকে সেটার মানে সম্পর্কে আমার আগে থেকে প্রি নলেজ থাকতে হবে, অথবা আমার শর্টকাটে আগাইতে হবে। আর শর্টকাটে জিনিস আসলে বা সস্তা জিনিস আসলে বেশি দিন টিকে না, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আমি জানি আজকে অনেক প্যারা গেছে আপনাদের উপর দিয়ে, বাট এই প্যারাটার দরকার আছে, কারণ এই বেসটা যদি আমাদের না থাকে তাহলে কেমিস্ট্রির ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকবে না। হ্যাঁ, হয়তোবা আমি হচ্ছে ইমিডিয়েট যে পরীক্ষাটা আছে শর্টকাট, যেটা আমি বললাম, এই শর্টকাটটা হয়তো আমি হচ্ছে খুব ভালো মতো পার করতে পারবো বা মোটামুটি ভালো মতো পার করতে পারবো, বাট এই বেসটা যদি আমার আলটিমেটলি তৈরি না হয়, আমি কিন্তু ভবিষ্যতে যে খুব বেশি গ্যাঞ্জামে পড়বো। কারণ সবাই সায়েন্সের স্টুডেন্ট, আমি এক্সপেক্ট করি আমরা হচ্ছে মানে ভার্সিটিতে গিয়ে আমরা সায়েন্সের সাথেই থাকবো। আইদার আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমরা ফিজিক্স পড়ি, ম্যাথ পড়ি, কেমিস্ট্রি পড়ি, বা মানে হোয়াট এভার, যে কোনো কিছু পড়ি না কেন, আলটিমেটলি আমরা যখন যদি সায়েন্সের সাথে থাকি, তাহলে আমাদের সায়েন্সের যে কনসেপ্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা লাগে। আমি বায়োলজির কথা ডিরেক্টলি বললাম না, কারণ বায়োলজি বললে এখন আমি গাইল খাওয়া শুরু করবো, বাট ইভেন বায়োলজিতে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশনস আছে। ওকে, যদিও ডাক্তারি পড়লে ইউজুয়ালি এটা পাওয়া যায় না, বাট যদি আমরা মানে পিওর বায়োলজি, যেমন ফর এক্সাম্পল মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলোর দিকে যাই, তখন আমরা দেখবো যে মানে কোয়ান্টাম মেকানিক্সের কি পরিমাণে অ্যাপ্লিকেশন আছে ওই জায়গাতে। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো কঠিন, এটা আমি বলতেছি। আমি বলতেছি না যে এগুলো অনেক সহজ বা কঠিন জিনিস আমি তোকে গুলায় খাওয়াই দিব, জিনিসটা এমন না। জিনিসটা কঠিন। সো আমি এটাকে যতটা পারি ধীরে ধীরে সহজভাবে বলার চেষ্টা করতে পারি, বাট এর মানে এই না যে ভালো মতো নিয়ে নিতে পারবো। সবার ক্ষেত্রে সবার ব্রেইন একভাবে ফাংশন করে না, প্রত্যেকের মেন্টাল স্টেট এই ক্লাসটা করার সময় একরকম থাকে না। এখন কতজন আছে? এখন 850 জন অলমোস্ট আছে। এই 850 জন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে একই মেন্টাল সেটআপের ভিতর দিয়ে গেছে সারাদিন সারাদিন তারা সবাই কুল ছিল, খুব ঠান্ডা মাথায় এবং কামলি ক্লাস করতে বসে, আমি এটা বলতে পারি না। সো দ্যাটস ওয়াই সবাই যে এক ক্লাসের মধ্যে জিনিসটা সমানভাবে নিতে পারবো এমন কিন্তু কোনো কথা নেই। সো এই জন্যই আমি ভাই বলতেছি যে রেকর্ডিংটা যেহেতু রয়ে যাবে, সো পরবর্তী ক্লাস অর্থাৎ শুক্রবার দিন আমাদের যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা করার আগে দয়া করে প্লিজ এই ক্লাসটা আরেকবার করে আমরা একটু দেখে নিব। ওকে, আরেকবার করে আমরা একটু দেখে নিব। আর ইনশাল্লাহ এটা লেকচার শিট আসতে মনে হয় না যে খুব একটা বেশি টাইম লাগবে। সো লেকচার শিটটা দেখে দেখে আমরা যদি ক্লাসটা করি, তখন আমাদের আসলে আরো বেশ একটা সুবিধা হবে আর কি। সো যেটা করবা, দুইটা ডিভাইস নিবা, ল্যাপটপ হইলে ভালো হয়, ল্যাপটপে ক্লাসটা চালু করবা, আর মোবাইলের মধ্যে হচ্ছে তোমরা ওই লেকচার শিট হচ্ছে করবা আর কি, মানে স্ক্রল করবা, দেখবা যে ভাইয়া কখন কোন কথাটা বলছিলাম, কেন বলছিলাম, এন্ড সো অন এন্ড সো অন এন্ড সো অন। সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। আমি এখন সামারিতে চলে যাই। আজকে আমরা শুরু করলাম কি দিয়ে? আজকে আমরা শুরু করলাম যে লিমিটেশনস অফ বোর মডেল। আমরা লিমিটেশন গুলাকে এক্সপ্লেইন করতে করতে মূলত আমরা যেটা এক্সপ্লেইন করছি সেটা হচ্ছে আমাদের ডি ব্রগলি সমীকরণ, যেটা ডি ব্রগলি সমীকরণ। ওকে, এবং লাস্টে আমরা শেষ করছি হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে বা অনিশ্চয়তা নীতি দিয়ে। ওকে, আমি কিছু লিংক প্রোভাইড করার চেষ্টা করব যেগুলোতে আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল আরো ভালো মতো এক্সপ্লেইন করতে পারি। তো যাই হোক, আজকের ক্লাসটা মূলত ছিল ফিজিক্স। আসলে এটা আমার বলা হয় না, মূলত ছিল এটা ফিজিক্স, বাট আমি যদি আরেকটু ইন ডেপথে যেতাম এটা ফিজিক্স প্লাস ম্যাথমেটিক্স হয়ে যেত। কেমিস্ট্রির সাথে আসলে এদের খুব একটা বেশি রিলেশন নাই। সো দ্যাটস ওয়াই ভাই আজকে শুধু ভরবেগ নিয়ে বলছি, তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে বলছি, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা নিয়ে বলছি। বাট ইনশাল্লাহ আমাদের 1 ক্লাস 2 ক্লাস পর থেকে আমরা শুধুমাত্র কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। আমরা বলবো সোডিয়াম নিয়ে কথা, আমরা বলবো যে লেড আয়োডাইড নিয়ে কথা, তখন আবার পুরো কেমিস্ট্রির কথাবার্তা হয়ে যাবে।
যাবে আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাস। আমি একটু প্যারা দিছি, আমি জানি আমি একটু প্যারা দিছি, বাট এই প্যারাটা 2-3 দিন একটু খাইতে হবে, কারণ এভরিথিং ইন দি ওয়ার্ল্ড ইজ নট ইজি। এটা আসলে আপনার একটু আপনাদেরও বুঝতে হবে, যেহেতু আপনারা বড় হইতেছেন, সো জীবন সম্পর্কে একটু আইডিয়া নেওয়াটা আসলে উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবা, আমাকে সহ্য করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওকে, সবাইকে খোদা হাফেজ তাহলে।